তখন আমার বয়স 7 কি 8 বছর। আমার বয়সী বাকি ছেলেপুলেদের থেকে আমার বুদ্ধির বহর যে একটু হলেও বেশি ছিল তা না স্বীকার করার কোনো কারণ নেই। যাক, সে কথা তোমাদের আগেই বলেছি, আমার ঠাকুরদা রামজয়পুরে একজন বেশ ডাকাবুকো ধরনের লোক ছিলেন। বলা ভালো, আমাদের গ্রামের অনেক মানুষ বিপদে আপদে পড়লে ওনার কাছে ছুটে আসতেন। কত মুশকিল আসান করেছেন তার জীবনে তার ইয়ত্তা নেই। রোজ আমাদের বাড়ির সামনের আম গাছের তলায় চট পেতে বসত সান্ধ্যকালীন আড্ডা। সেখানে আমার ঠাকুরদা থাকতেন প্রধান বক্তা হিসেবে। আর তাছাড়া পাশের বাড়ির হরিহর ঘোষ আর গ্রামের স্কুল মাস্টার নাড়ুগোপাল বসাক থাকতেন প্রতিদিনের বিশেষ অতিথি হিসেবে। বিশেষ এই কারণেই বলছি, কারণ এই দুজন না এলে সেদিনের আড্ডা জমতো না। বলা যেতে পারে দুজনের মধ্যে সম্পর্ক ছিল সাপ ও মেজির সদৃশ। কোনো একটা বিষয় নিয়ে তর্ক শুরু হলেই গ্রামের অর্ধেক মানুষজন এক জায়গায় না করে ছাড়তো না। সে তোমাদের কি বলবো, লোকজনের মধ্যে দুঃখ কষ্টের পরিমাণ তখন ছিল কম। এত বেশি লোভ ও অর্থের প্রতি সেকালের মানুষ মাথা নোয়াতো না। যতটুকু উপার্জন তাতেই হেসে খেলে সবাই জীবন কাটিয়ে দিতে পারত। এসব কথা মনে পড়লে আজও নিজের বাল্যকালে ফিরে যেতে ইচ্ছে করে। আমি যে সময়ের কথা বলছি তখন শ্রাবণ মাস। টানা 3 দিন ধরে অঝোর ধারায় বৃষ্টির জল, বহু প্রতীক্ষিত সূর্য কেবল মাত্র একটু মুখ তুলে চেয়েছে। এমন সময় দূরের কোনো প্রান্ত থেকে আবার গুড়ু গুড়ু শব্দ ভেসে এলো কানে। আমি ডুবে যাওয়া রাস্তাঘাটের দিকে চেয়ে আছি, ঠাকুমার ঘরের জানলার কাছে বসে। গ্রামের ছেলেদের মধ্যে রাখাল, শম্ভু সবাই হাঁটু জল ঠেলতে ঠেলতে পোলো নিয়ে ছুটেছে মাঠের দিকে। ঠাকুরমাকে বললাম ওদের সঙ্গে যাব কিনা, কিন্তু আমায় যেতে দিল না। অগত্যা সারাদিন নৌকায় বসে অথই নদী দেখার আনন্দ নিয়েই কাটাতে হলো। সেদিন সন্ধ্যা নাগাদ ঠাকুরদার সাথে দাওয়ায় বসে পঞ্চতন্ত্র শুনছি। এমন সময় হরিহর এসে হাজির। বলল, কি চক্রবর্তী মশাই, মাস্টার মশাই এসেছিলেন নাকি? ঠাকুরদা বলল, মাস্টার মশাই কই না তো। তাহলে বোধ হয় এখনো রাস্তায়, এখনই এসে পড়বে। সে না হয় আসুক, কিন্তু বসা হবে কোথায়? আর বাকিরা কি আসবে আজ? দেখতেই তো পাচ্ছ কি অবস্থা চারিদিকে। হরিহর ঠান্ডা হাসি হেসে বললে, আসলে আমরা আজ এখানে আড্ডা দেওয়ার পরিকল্পনা করে আসিনি চক্রবর্তী মশাই। মাস্টার আসুক, উনি আপনাকে সবটা গুছিয়ে বলতে পারবে। হরিহর দাওয়ায় এসে বসতে না বসতেই বসাক মাস্টার এলো। ভদ্রলোকের মুখ দেখলাম আজ ঈষৎ রসকসহীন। চুপচাপ এসে ঠাকুরদার পাশে এসে বসে পড়ল। ঠাকুরদা বলল, কি হয়েছে বসাক? তোমায় কোনো ব্যাপারে বিচলিত দেখাচ্ছে। বসাক মাস্টার খানিক থেমে ভ্রুকুটি করে বললেন, চক্রবর্তী মশাই, এই সপ্তাহখানেক আগে আমি ওই বুড়ির বটতলার যে ঝুপড়ি মতো ঘরটা পড়ে আছে না, ওটাকে শিখে খানেক টাকায় বলরাম ঘোষের কাছে থেকে ভাড়ায় নিয়েছি। আপনি তো জানেন, এই বাদলার সময় এসে গ্রামের স্কুলটি আর পঠন পাঠন যোগ্য থাকে না, বাচ্চারা স্কুলে পর্যন্ত যেতে পারে না। তাই ঠিক করেছিলাম ওখানেই পাঠশালা বসাবো। তো সেই সূত্রেই গত পরশু রামুকে নিয়ে ওই ঘরটা পরিষ্কার করছিলাম। হঠাৎ রামু ঘরের কোণা থেকে একটা ছোট্ট মাটির কলসি এনে আমার হাতে দিল। আমি সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিতে যাব, এমন সময় লক্ষ্য করলাম ওটার ভেতরে একটা কাগজ রয়েছে। কৌতূহল বশত সেটাকে বের করে দেখি, তাতে 4 লাইনের একটা ছন্দ লেখা। বলতে বাধা নেই চক্রবর্তী মশাই, কম বেশি পড়াশোনার খাতিরেই এই জাতীয় অভিজ্ঞতা আমার জ্ঞানলব্ধ হয়েছে যে এমন পুরনো কাগজে নাকি ছন্দের আকারেই গুপ্তধনের সংকেত লেখা থাকে।
আমি স্কুল মাস্টারই করি বটে, কিন্তু পাণ্ডিত্যের মহিমা এই রামজয়পুরে আপনার থেকে বেশি আর কারোর কাছে আছে বলে আমার মনে হয় না। তাই একবার যদি আপনি বিষয়টা দেখার ইচ্ছা প্রকাশ করতেন। এইটুকু বলে বসাক মাস্টার পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা হলদে কাগজ বের করে ঠাকুরদার সামনে ধরলে। ঠাকুরদা বরাবরই রাশভারী লোক, কথা না মেপে বলতেন না। ফর্সির নলটা ঠোঁটের কাছে নিয়ে বললেন, কাগজটি নিয়ে কিনাগে তোমার ভূস্বামীর কাছে যাওয়া উচিত নয় বসাক? গিয়েছিলাম চক্রবর্তী মশাই। বলরাম বাবু বললেন ওই ঝুপড়িতে তার বাবা দাদার আমল থেকে ওনাদের বংশের কেউ থাকেনি। কোনো এক লক্ষ্মী বুড়ি নামে নাকি ওনাদেরই কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়া ওখানে তার মেয়েকে নিয়ে থাকতেন। কাগজটাও বলরাম বাবুকে দেখালাম। উনি ব্যাপারটাকে গুরুত্ব না দিয়েই বললেন, আরে এ কেবল কোনো একটি কাগজের ছোড়া টুকরো বিশেষ, ওদিকে বেশি যেতাম না, কিন্তু কয়েকবার ওই রাস্তায় জমির ফলন তদারকি করতে গিয়ে চোখে পড়েছিল। বুড়ি চারদিক থেকে পাতা কাগজ জড়ো করে এনে ঘরের মধ্যে স্তূপ করে, আর তার একটি কালো জোকের মতন শীর্ণকায় মেয়ে ছিল। সে দেখতাম সারাদিন ভিক্ষে করে চাল ডাল সংগ্রহ করে বেড়াতো। আপনি কাগজ নিয়ে এত চিন্তিত হচ্ছেন কেন, সেটাই তো বুঝতে পারছি না। এই অনিমেষ, ওটা বাঁদিকের দালানের গায়ে রেখে দে। হ্যাঁ মাস্টার, এখন যাই বুঝলেন, অনেক কাজ পড়ে আছে। ফলে আমিও হতাশ হয়ে ফিরে এলাম। ঠাকুরদা বাধ্য হয়ে বললেন, কই দাও দেখি। কাগজটি ঠাকুরদার হাতে দেওয়া মাত্রই আমি উঠে গিয়ে তার পেছনে দাঁড়ালাম। হাতের লেখা অস্পষ্ট হলেও লেখাটি বুঝতে অসুবিধা হলো না। গোটা গোটা অক্ষরে পরপর 4টি লাইনে লেখা আছে, অন্ধ নদী পেছল পথ, ফিরবে যেদিন রাজার রথ, রাত্রি সদা কাটবে সেদিন, চাঁদের সাথে আসবে যেদিন। লেখাটিকে বেশ কয়েকবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। ঠাকুরদা চিন্তিত গলায় বলল, ধাঁধাই বটে, তবে পুরোটা এখানে লেখা নেই। দেখে মনে হচ্ছে কাগজের তলার অংশটুকু ছেঁড়া আছে বা ছিঁড়ে গেছে। তাছাড়া দেখো বসাক, এই জাতীয় ধাঁধা সবসময় গুপ্তধন বা ঐশ্বর্য লুকানোর জন্য লেখা হতো তা নয়। মানুষকে দিকভ্রান্ত বা মানসিক ভারসাম্যহীন করে তোলার জন্য কিছু ষড়যন্ত্রকারী বুদ্ধিজীবী মানুষ এই প্রক্রিয়ার ব্যবহার করে এসেছে। তাই বলরামের মতন আমিও বলবো বিষয়টাকে নেহাত কোনো শিশুর স্বাভাবিক কল্পনা ভেবে ভুলে যাওয়াটা এটাই ঠিক হবে। হরিহর সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মাস্টার, ব্যাপারটাকে এত বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই। বলে ওরা দুজনই সেদিন চলে গেল। সেদিন রাতে যখন খেয়ে দিয়ে আবার ঠাকুরদার ঘরে গেছি, বিকেলের ভেঙে যাওয়া পঞ্চতন্ত্রটি শেষ পর্যন্ত শুনতে, তখন দেখলাম সে একটি সাদা কাগজের উপরে সন্ধ্যায় সেই বসাক মাস্টারের দেখানো ছড়াটি লিখে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। প্রশ্ন করলাম, দাদু তুমি এটা লিখে রাখলে কেন? ঠাকুরদা আমার মাথায় হাত বুলিয়ে বলল, ছড়াটা আমার খুব মনে ধরেছে, তাই লিখে নিলাম দাদু ভাই। যাক, তুই কি বুঝি গল্প শুনতে এসেছিস? হ্যাঁ, মাথা নেড়ে সম্মতি জানালাম। ঠাকুরদা হ্যারিকেনের আলো কমিয়ে দিয়ে আমার পাশে বসিয়ে গল্প বলতে শুরু করলেন। সত্যি বলছি, আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আমার থেকে সে কিছু লুকিয়ে গেল। আজ মাস দুয়ে কেটে গেল, এর মাঝে বলার মতো কিছুই ঘটেনি। একদিন বিকেলবেলা বীরজার সাথে চৌধুরীদের পুকুরে গিয়ে নৌকা চড়ার বন্দোবস্ত করছি। এমন সময় দেখলাম বসাক মাস্টার হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছে। আমার চোখে চোখ পড়তেই জিজ্ঞেস করলো, এই এই তো তারানাথ, তোর দাদু বাড়িতে আছে? আমি হ্যাঁ বলা মাত্রই সে আবার দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো।
কৌতূহল হলো মনে, হয়তো আমার বয়সী অন্য কোনো ছেলে সেখানে থাকলে বিষয়টা নিয়ে মাথা ঘামাতে যেত না, কিন্তু আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। বিরজাকে একটু অপেক্ষা করতে বলে দৌড়ে দৌড়ে বাড়িতে এলাম। ঠাকুরদার গলা শুনলাম। তুমি বলছো নাকি ছড়াটা তুমি কাউকে দেখিয়েছো, তাই তো? না না না, তবে এটা বলেছি যে সেটা আমি পেয়েছিলাম, তবে কোথায় হারিয়ে ফেলেছি জানি না। আমার কথা শুনে সে আবার ফিরে গেল বটতলার দিকে। লোকটি দেখতে কেমন? দেখে তো মনে হয় কোনো বড় ঘরেরই সন্তান। আমার মনে হয় এখনো সে ওখানেই আছে। তা তুমি ভাড়া ছেড়ে দিয়েছো কবে? স্কুলে জল টেনে গেলেই আমি ওখান থেকে চলে আসি চক্রবর্তী মশাই। গাঁয়ের এক চাষির থেকে উনি আমার ঠিকানা নিয়ে সোজা স্কুলে চলে এসেছেন। এবার আপনি বলুন, যদি ওই কাগজটির কোনো মানেই না থাকতো, তাহলে কেউ এসে এভাবে সেটা খুঁজতো কেন? ঠাকুরদার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বলল, আচ্ছা চলো তো দেখি। আমি যাওয়ার ইচ্ছে প্রকাশ করার আগেই ঠাকুরদা বলল, এই তুইও চল আমার সাথে, লোকটাকে শুধু আজ দেখে আসব। আর বসাক, তুমি এখন যেও না আমার সাথে, বুঝলে? তাহলে ওনার সন্দেহ হতে পারে। আমি দাদুর হাত ধরে কৈখালি মাঠের প্রান্তের সেই লক্ষ্মী বুড়ির বটতলার উদ্দেশ্যে বেরোলাম। আকাশে খানিক মেঘ আগের থেকেই ছিল। কৈখালির মাঠে পৌঁছানো মাত্রই গুড়ি গুড়ি ছাগল তাড়ানো বৃষ্টিও শুরু হলো। ঠাকুরদা নিচু গলায় বললে, বেশ ভালোই হলো, আশ্রয় নেওয়ার বাহানাতেই পরিচয়টা সারা যাবে। দ্রুত হেঁটে বটগাছের তলায় পৌঁছে দেখি একজন উঁচু লম্বা সৌম্য পোশাক পরিহিত লোক কুটিরের দরজার সামনে দাঁড়িয়ে আমাদের দিকে চেয়ে আছে। ঠাকুরদা প্রণাম পূর্বক বলল, বাবা, এই বৃষ্টিতে একটু আশ্রয় মিলবে কি? আমার নাতিটা পুরো ভিজে গেছে, বুঝলেন? ব্যক্তিটি সহৃদয়বান, বিনম্র কণ্ঠে বললে, আসুন, ভিতরে আসুন। আমরা ভেতরে এলাম। দেখলাম ঘরের ভেতরে ইঁদুর কাগজ ছিঁড়ে ছিঁড়ে খেলে যেমন করে রাখে, এই ঘরের পরিস্থিতিও তাই। ঠাকুরদা সোজাসুজি প্রসঙ্গে না এসে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলে, আপনিও কি এখানে বৃষ্টিতে আশ্রয় নিয়েছেন? ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে বললে, হ্যাঁ, মানে আসলে না। কেন বলুন তো? খারাপ ভাবে নেবেন না, আসলে আমি এই গ্রামেরই বাসিন্দা। প্রথমত আপনাকে আগে এখানে দেখিনি বা হয়তো চোখে পড়েনি, এবং দ্বিতীয়ত এই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে না এখানে কেউ বাস করে, তাই আর কি। লোকটি একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, দেখুন, আপনি বয়স জ্যেষ্ঠ, আপনাকে লুকিয়ে পাপ কুড়াবো না। যদি আপনি আমায় কথা দেন যে এখন আমার কাছে যা শুনবেন তা অন্য কাউকে বলবেন না, তবে আমি বলতে পারি। ঠাকুরদার মুখে দেখলাম একটা বিস্ময়ের ছাপ ফুটে উঠল ওনার কথা শুনে। তবে এই বিস্ময়তায় একটা অভিনয়ের ছাপ যে স্পষ্ট, তা অন্তত আমি বুঝতে পেরেছিলাম। ঠাকুরদা ঈষৎ হেসে বলল, বাবা আমার 3 কালে গিয়ে প্রায় 1 কালে ঠেকেছে, আমি কাকে বলতে যাব বলো? আর জানি না তুমি কতটা বিশ্বাস করবে। আমি ব্রাহ্মণ হয়ে তোমায় মিথ্যে আশ্বাস দেব না। ঠাকুরদার কথা শুনে লোকটি সম্ভ্রমে গলে গিয়ে বলল, দেখুন ঠাকুরমশাই, অপরাধ নেবেন না। আপনার পরিচয় না জেনেই অনেক বড় স্পর্ধা দেখিয়ে ফেলেছি। দাঁড়ান, একটু জায়গাটা পরিষ্কার করে নিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাহিনী বলা সম্ভব নয়। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। দুটো কুকুর দেখলাম জলে ভিজে চুপসে হয়ে দরজার পাশে এসে দাঁড়িয়েছে। বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে হাওয়ায় দুলতে থাকা বটগাছের ঝুড়িগুলো। ভদ্রলোক এক আটি বিচুলি দিয়ে ঘরের এক কোণা পরিষ্কার করল। তারপর তার পকেট থেকে একটা মোম বের করে জেলে রাখলো পরিষ্কার জায়গাটির মাঝে।
ঠাকুরদা বলল, মোম নিয়ে ঘুরছো যে বড়, বাড়ি বোধহয় অনেক দূর নাকি? লোকটি মৃদু হেসে বললে, বাড়ি? বাবা ঠাকুর, আমার বাড়ি বলতে যাকে বোঝানো হয় সেটা অনেক দূর, কিন্তু মাথার উপর ছাদ ও বুকের অন্তরালে প্রশান্তি এখনো এই জীবনে অনুভব করতে পারিনি। তাই অর্থ ও সম্পদের লালিত্য এখনো আমায় গ্রাস করতে পারেনি। জীবনে যেটুকু পেয়েছি তাতে আমার কৃতিত্ব কিছুই নেই, সবই পৈতৃক সম্পত্তি। যাকে যাক, তবে আসল প্রসঙ্গে আসি। সত্যি ভাবতে পারিনি এই অপরিচিত স্থানে এসে এমন এক মানুষকে পাবো যাকে নির্দ্বিধায় আমি সমস্তটা বলতে পারি। বাবা ঠাকুর, আমার নাম অমৃত রায়। সিঙ্গুরে আমার পিতার বিরাট জমিদারি রয়েছে এবং আমি তার একমাত্র সন্তান। কিন্তু আজ আপনাকে যে কাহিনীর কথা শোনাবো তার সাথে এসবের কোনো সম্পর্কই নেই। বাবা ঠাকুর, আজ থেকে বছর দুয়েক আগের কথা বলছি। আমি একটা বিশেষ কাজে কয়েকদিনের জন্য বহরমপুর গিয়েছিলাম। কাজ বলতে পারিবারিক ব্যবসার সূত্রে। তো উদ্দেশ্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি রিজু আচার্য নামের বাবার এক বন্ধুর বাড়িতে আতিথ্য নিই। ওনার বাড়ির থেকে আমার উল্লেখিত কর্মক্ষেত্রের দূরত্ব ওই ধরে নিন মাইল খানেক। তো এইরকমই একদিন ব্যাপারীদের সাথে কথা বলে আচার্যবাবুর বাড়িতে ফিরছি। রাস্তার দুপাশে কিছুটা ঢালু জমি ও তারপর থেকে শুরু হয়েছে সারিবদ্ধ শালবন এবং আগাছার জঙ্গল। এমন সময় লক্ষ্য করলাম একটা গেরুয়া পরিহিত জটাজুটোধারী সাধু বাঁদিকে জঙ্গলাকীর্ণ জায়গা থেকে বেরিয়ে এসে হাতের ইশারায় আমাকে তার কাছে ডাকছে। কৌতূহল বশত আমিও রাস্তা থেকে নেমে তার সামনে গেলাম। প্রণাম করে বললাম, আমায় কিছু বলবেন বাবা? ওনার উত্তরে চমকে উঠলাম। আমায় আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, অমৃত তোমার নাম, তাই না? অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কি করে? সে তোমায় বোঝানো মুশকিল, তবে যে কারণে তোমাকে ডেকেছি সে বিষয়টা বড় গম্ভীর। তখন আমার অবস্থা প্রায় তথৈবচ। তবুও নিজেকে সংযত করে বললাম, বলুন কি ব্যাপার? তোমায় কোনোদিনও অর্থ কষ্ট ভোগ করতে হবে না সে কথা হয়তো তুমি মনে করো, কিন্তু তোমার উপরে যে অভিশাপের প্রলেপ রয়েছে তা তুমি খণ্ডাবে কি করে? অবাক হয়ে বললাম, অভিশাপ? কিসের অভিশাপ? সাধু হেসে বললে, দাম্ভিকতার খাঁচার ভেতর থেকে বাইরের জগৎকে দেখলে সম্পূর্ণ জগৎকেই দুর্ভিক্ষের কবলে মোড়া আছে বলে মনে হয়। তোমারও অবস্থা তাই অমৃত। ঈশ্বর পরীক্ষা নেয় প্রত্যেকের জীবনে অন্তত একবার। তোমারও নিয়েছিল, কিন্তু কিন্তু তুমি তাতে উতরতে পারোনি, বরং ধ্বংসের মুখে ঢলে পড়েছ। কথাগুলো শুনে মনে হলো আমি বিনা কারণেই সময় নষ্ট করছি। এই সাধু আমার সাথে নিশ্চয়ই কোনো ভণ্ডামি করার চেষ্টা করছে। আমি একটু ব্যস্ততার ভাব দেখিয়ে বললাম, দেখুন সাধুজি, আমার আজ একটু বিশেষ কাজ আছে। অন্য কোনো দিন বরং আপনার কথা শুনবো। আজ আমি আসি। সাধু আমার দিকে নীরস দৃষ্টিতে চেয়ে রইল। আমি দ্রুত পায়ে সেখান থেকে চলে এলাম। সেই রাত্রে আমার গৃহস্বামী আচার্য মশাই একটু কাজের জন্য অন্যত্র গিয়েছিলেন। বাড়িতে শুধুমাত্র আমি ও চাকর রঘু ছিলাম। রাতের খাওয়া দাওয়ার পর রঘু ঘুমোতে চলে গেলে আমি একটা চুরুট ধরিয়ে ছাদের দিকে এলাম। এমন সময় কানে এলো মৃতদেহ নিয়ে যাওয়ার ধ্বনি। আমি ছাদ থেকে কৌতূহল বশতই একটু ঝুঁকলাম রাস্তার দিকে। পূর্ণিমার ঝকঝকে আলোয় চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। সেই আলোতেই মৃতদেহের মুখটাও দেখলাম।
এবং তা দেখার পর আমার পায়ের তলার কংক্রিটের ছাদ যেন ভেঙে চুড়ে মাটিতে মিশে যাওয়ার উপক্রম হলো। দেখলাম আমার বিকেলে দেখা সেই পথচারী সাধু এখন এখন পঞ্চত্ব প্রাপ্তি করে বাঁশের দোলায় চড়ে ভস্মীভূত হতে চলেছেন। মুহূর্তেই মাথার মধ্যে কেমন যেন একটা যন্ত্রণা অনুভব করলাম। বা ঠাকুর, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না সেখানে। ছাদের থেকে নেমে আসতেই দেখলাম রঘু জানলা খুলে দাঁড়িয়ে আমারই মতো সব বহনকারীদের দিকে তাকিয়ে আছে। আমায় নামতে বলল, খুব গুণী লোক ছিল কালী কিঙ্কর মশাই। কোনো রোগ নয়, কিছু নয়, হঠাৎ এত এত ভক্তদের ছেড়ে চলে গেলেন। আমিও গেছিলাম একদিন ওনার সভায়। গুরুদেব সব সময় বলতেন, না 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 না, আমার প্রতি মায়া জড়িয়ে বসিস না কেউ। আমি জন্মেছি বিশেষ একটা কাজের জন্য। কাজ ফুরলেই একদিন আমাকে বিদায় নিতে হবে। অনেক ভক্তরা তার এই কথা শুনে কান্না পর্যন্ত করে ফেলতো শ্রোতার আসনে বসে। কে জানে কি কাজ ছিল তার, আজ এমন অবলীলায় চলে গেলেন। মানুষের কখন যে কি হয়। কথাগুলো শুনে আমার মাথায় তখন বাজ পড়ার জোগাড় বাবা ঠাকুর। মনে মনে ভাবলাম, তবে কি আমার সাথে দেখা হওয়াটাই তার শেষ কাজ ছিল? সেদিন রাতে আর ঘুম এলো না। ওনার মুখ এবং সেই বলা কথাগুলো মাথায় ঘুরতে শুরু করলো। ঠিক করলাম বাড়ি ফিরেই পুজো আর্চা শুরু করব। কি ব্যাপার বুঝতে না পারলেও ঈশ্বর সাধনায় আশা করি বিপদ আপদ দূরে থাকবে। কিন্তু তার হলো কই বাবা ঠাকুর? বলে লোকটি মাথা নিচু করে চুপ করে গেল। বাইরে বৃষ্টির প্রকোপ তখন দ্বিগুণ হয়েছে। কুকুর দুটি তাদের দেহের বেশিরভাগ অংশটুকু ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখ দুটি বাইরে বের করে রেখেছে। আমার কাছে তখন পুরো ঘটনাটি একটি রূপকথা ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। এদিকে ঠাকুরদা দেখলাম বেশ গম্ভীর হয়ে এসেছে। নিচু গলায় বলল, কেন ঈশ্বর আরাধনায় বাধা হয়ে দাঁড়ালো কি? পরদিনই আমি বাড়ি ফিরে আসি বহরমপুর থেকে। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা মারা যায়। কয়েকটা ছোট্ট লক্ষ্মী গণেশের মূর্তির সামনে অনিয়মিত জল বাতাসা দিত বাড়ির চাকর রমেশ। বাবা সারাটা জীবন উপার্জনের স্বার্থে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাছাড়া বৈষয়িক অন্য কোনো দিকে তার টান ছিল না। তবে আমার আবদার সে মাটিতে পড়ার আগেই সারা জীবন রক্ষা করেছে। এবারও গিয়ে বলতেই উনি এক কথায় মন্দির বানানোর অনুমতি দিয়ে দিলেন। সবই হলো বাবা ঠাকুর, কিন্তু ঈশ্বর বোধহয় আমার ভক্তিতে সম্পূর্ণ তুষ্ট হচ্ছেন না। বাড়িতে এখন মড়ক লেগেছে। বাবা চলে গেলেন ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে। টানা 6 মাস সঞ্চিত অর্থ ভেঙে খেয়েই কেটে গেল। তারপরেই বাবা ঠাকুর, আমার এক বন্ধুর কথায় বাবার ব্যবসায় নামলাম, কিন্তু সেখানেও হলো বিপত্তি। পর 2 বার জাহাজডুবি হয়ে অর্জিত সমস্ত টাকা তলিয়ে গেল জলে। এখন বাবা ঠাকুর আমার ওই বাসগৃহটাই সম্বল, তাছাড়া আর বিশেষ কিছুই নেই। ঠাকুরদা চুপ করে সবটা শুনল। তারপর বলল, তাহলে তুমি আজ এখানে এলে কেন? কাউকে খুঁজছো নাকি? লোকটি বিবর্ণ মুখে ঠাকুরদার দিকে চাইল। তারপর বলল, বাবা ঠাকুর, মাস 2 আগে আমার বাড়িতে একটা ভিখারি আসে। তার নাম কালী কিঙ্কর বানুজ্জে। সে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করলেও আমি বেশ বুঝতে পেরেছি এ সেই লোকটি। বহরমপুরে যার বলা কথাগুলির পর থেকে আমার জীবনে দুর্ভিক্ষ এসেছে। মানুষের চেহারা বদলালেও কণ্ঠ কি আর পরিবর্তন হয়? ইন্দ্রজাল দেখাচ্ছেন সেই মহাসাধক আমায়, তা আমি বেশ বুঝতে পেলাম।
নইলে একজন মৃত ব্যক্তি কিভাবে আবার জীবিত হয়ে ফিরে আসতে পারেন? আমার অবস্থা দেখে উনি এক ফোঁটাও বিচলিত নন, বরং বৃদ্ধের কুঞ্চিত মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে বলল, বলেছিলাম এই অভিশাপ খণ্ডাতে হবে তোমায়। তোমার তোমার বাড়িতে কোনো ভৃত্য টেকে না কেন জানো? কেন বলুন তো? যাকেই কাজের জন্য ডাকা হয় সেই দুদিন এসে আর আসে না। অর্থ কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আধিপত্যের একটা রেস তো রক্তে রয়েই যায়। তাই এত বড় বাড়ি একা সামলে উঠতে পারি না। কিন্তু আপনি সবই বুঝতে পেরেও কেন আমায় সমাধানের পথ দেখাচ্ছেন না প্রভু? এভাবে বেঁচে থাকার চেয়ে তো গঙ্গা প্রাপ্তি অনেক সহজ। বৃদ্ধ ঈষৎ হেসে বলল, কিন্তু সেই গঙ্গা প্রাপ্তির জন্য যতটুকু পুনর্জন্ম করতে হয় তা তো তোমাকে করতেই হবে। তোমার পরিত্রাণের পথ তখনই বাতলে দিতাম, তবে তোমার অহংকার আজ তোমায় এখানে এনেছে। আর দ্বন্দ্বে রাখবো না তোমায় অমৃত, আর দ্বন্দ্বে রাখবো না। আমারও হাতে সময় খুব কম। মনে করে দেখো, এক শনিবার অপরাহ্নে একটি লক্ষ্মী নামের বৃদ্ধা তোমাদের বাড়িতে এসেছিল কাজের সন্ধানে। তুমি এবং তোমার বাবা তখন বারান্দায় বসে তোমার বিবাহ নিয়ে আলোচনা করছিলে। এবার বিয়েটা করে নাও অমৃত। বিষয় আশয় ফেলে একদিন তো চলে যেতেই হবে। অনেক তো হলো, এবার একটু নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করছে। বাবা, বিয়ে করে বাবুর হালে খাওয়াবো এই চিন্তা আমার নেই। তুমি আপনাদের বাড়িতে একটা কাজ দেবে না আমায়? সেই সময় তোমাদের ভিটেতে আসে মনে পড়ছে? সাধুর কথায় ধাতস্থ হলাম। বললাম, হ্যাঁ মনে পড়েছে। বেশ বেশ, তুমি সেই বুড়িকে কি বলেছিলে? বলেছিলাম তার জন্য এই বাড়িতে কোনো কাজ নেই। তাছাড়া তার পোশাক আশাক ও গায়ের রং দেখেই আমার তার প্রতি অভক্তি জেগেছিল। আমার বাবা কিছু বলার আগেই বললাম, তুমি এই বাড়িতে ঢোকার সাহস পেলে কিভাবে? ভিক্ষে দেওয়া হচ্ছে তা নিয়ে এক্ষুনি চলে যাও। আর হ্যাঁ, এই বাড়ির আশেপাশে যেন তোমায় আর না দেখি। কাজ করতে এসেছে। ঈশ্বর মানুষকে জানান দিয়ে আসে না অমৃত। লৌকিক প্রথা অনুযায়ী বাড়ির ভিটেতে প্রত্যেকেরই কখনো না কখনো ঈশ্বর পদার্পণ করে বিভিন্ন ছদ্মবেশে। তুমি শুধু এক দিন দরিদ্র দুঃখিনী মাকে তাচ্ছিল্য করোনি সেদিন। তুমি অবজ্ঞা করেছ তার মধ্যে বিরাজমান স্বয়ং মা লক্ষ্মীকে। এই কারণেই আজ তোমার এই অবস্থা। বাবাজি, সাধুর মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম। চোখের সামনে ঘটনাটা যেন আরো একবার স্পষ্ট হয়ে উঠল। বিস্মিত হয়ে বললাম, সাধু বাবা, আমার চরম শিক্ষা হয়েছে। আপনি আমায় পরিত্রাণের পথ বলে দিন। এভাবে বাবার কষ্ট করে তৈরি করা সাম্রাজ্য ছেড়ে আমায় যদি চলে যেতে হয়, তবে তার থেকে বেশি অকৃতজ্ঞতার কিছু হয় না এ জীবনে। আমায় দয়া করে বলুন, আমি কি করলে মাকে আবার তুষ্ট করতে পারবো? অপরাধ বোধ তোমার মধ্যে এসেছে ঠিকই, কিন্তু এর মধ্যেও পার্থিব অর্থ সম্পদ গচ্ছিত করে রাখার একটা নেশাই রয়ে গেল তোমার মধ্যে। তোমায় উদার হতে হবে অমৃত, উদার হতে হবে, সম্পূর্ণ উদার। আজ আমি তোমায় একটা ঠিকানা দিয়ে যাব। সেই কাগজটি তুমি তোমার কাছে যত্ন করে রেখে দিও। তবে এই ঠিকানাটি সম্পূর্ণ নয়। মানব যখন করেছো, পরিশ্রম তোমাকেই করতে হবে। এই কাগজের বাকি অর্ধেক পাবে সেই বুড়ি যে তোমার বাড়িতে এসেছিল তার ঘরে। দুটি কাগজ মিলিয়ে যে ছন্দ তৈরি হয়, তাতেই লুকোনো আছে ঈশ্বরের ঠিকানা। সেই ঠিকানায় পৌঁছে গঙ্গা শুদ্ধি হয়ে ফুল ফল ও নৈবেদ্য পূর্বক ভক্তি ভরে মায়ের চরণে পুজো সমর্পণ করলেই পেয়ে যাবে পরিত্রাণের রাস্তা। তবে খেয়াল রেখো, কাগজটির
বাকি অর্ধেক পাবে ওই বাড়ির আস্তানায়। এই কথা বলে তিনি পুটলি থেকে একটা ছোট্ট চিরকুট বের করে আমার হাতে দিলেন। দেখলাম তাতে লেখা আছে, এই নিন, পড়ুন। বলে ভদ্রলোক তার পাঞ্জাবির পকেট থেকে একটি কাগজ বার করে এগিয়ে ধরল ঠাকুরদার সামনে। ঠাকুরদা তা হাতে নিয়ে মোমবাতির সামনে ধরতেই লেখাটি আমিও পড়ে নিলাম। তাতে লেখা আছে, বীরভূমের ওই তরঙ্গিনী শাল সেগুনের এক বনানী, কানন মাঝে মূর্তি আছে, প্রণাম নিও তাহার কাছে। এটা পড়ার পর সম্পূর্ণ কবিতাটি আপনার ক্ষুদ্র মাথায় মনের অগোচরেই একবার ঘুরে গেল, যার সম্পূর্ণ রূপ হল, বীরভূমের ওই তরঙ্গিনী শাল সেগুনের এক বনানী, কানন মাঝে মূর্তি আছে, প্রণাম নিও তাহার কাছে। অন্ধ নদী পিছল পথ, ফিরবে যেদিন রাজার রথ, রাত্রি সদা কাটবে সেদিন, চাঁদের সাথে আসবে যেদিন। ঠাকুরদার মুখ দেখেও বুঝলাম সে একই কথা ভাবছে। খানিক চুপ করে থেকে সে বলল, অমৃত, তোমায় মিথ্যে বলবো না, এই ধাঁধার বাকি অর্ধেক আমার কাছে আছে। তবে তোমার কথাগুলো শুনে যতটা বুঝলাম, কলিকিঙ্কর সাধুর কথা অনুযায়ী এই ঈশ্বর অনুসন্ধান শুধু তোমার কর্তব্যধীন। আর তুমি যে সন্ধান করতে করতে একেবারে সঠিক জায়গাতেই চলে এসেছো, তাতে সন্দেহ নেই। আশা করি তুমি খোঁজ নিতে নিতে জেনে গেছো এখানে যে বৃদ্ধা থাকতেন তার নাম লক্ষ্মী ছিল। সে তার মেয়েকে নিয়ে এই ঝুপড়িতেই থাকতো। তবে এখান থেকে কবে সে চলে গেছে তা কেউ জানে না। বৃষ্টি থামলে তুমি আমাদের বাড়িতে চলো, কাগজটি আমার কাছেই আছে। কথাটি শুনে ভদ্রলোক মুখে প্রকাশ না করলেও তার উৎফুল্লিত অভিব্যক্তি ওনার চেহারায় বেশ প্রকাশ পেল। বৃষ্টির রাতে এমন একটি কাহিনী শোনার পর মন শুধু যে তৃপ্তি পেয়েছিল তা নয়, সেদিনের আকাশের মতো মনেও কৌতূহলের চাপ চাপ কালো মেঘ জমে গিয়েছিল। দুর্যোগ কমলে আমরা যখন বাড়িতে পৌঁছালাম তখন রাত 11টা। বাইরে সেই অমৃত নামের ভদ্রলোক দাঁড়িয়েছিলেন ঠাকুরদার কাছের থেকে ধাঁধার বাকি অর্ধেক কাগজটি নেওয়ার জন্য। সেই রাতে কেন জানি না ঠাকুরদা আমার দিকে এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়েছিলেন। মুখ থেকে গাম্ভীর্য গেল না টানা 3 দিন। পরদিন সকাল হতে না হতেই বসাক মাস্টার এসে হাজির। ঠাকুরদা তাকে গত রাতের সম্পূর্ণ কাহিনীটি পুঙ্খানুপুঙ্খ বলল। মাস্টার মশাই শুনে খুব একটা খুশি যে হলেন তা বলা যায় না। আসলে ওনার মনে যে সম্ভাব্য গুপ্তধন প্রাপ্তির ইচ্ছে জেগে উঠেছিল, তাতে ভাটা পড়ায় কেমন যেন একটু মুষড়ে গেলেন। এবার যে ঘটনাটি ঘটেছিল তার ব্যাপারে তোমাদের আগেই বলেছি। ঠিক তার 3 দিন পর থেকেই আমি জ্বরে পড়ি। যে জ্বরের নিষ্পত্তি করার জন্য জড়াসুরের পুজো করতে হলো বাড়িতে। কাউকে কোনো সুযোগ না দিয়েই আমি সুস্থ হওয়ার ঠিক 6 মাস পরে ঠাকুরদা আমাদের ছেড়ে চলে গেল। তারপর থেকেই আমি আরো অন্যরকম হয়ে গেলাম। বাড়ির থেকে বেরোনোই প্রায় বন্ধ করে দিয়েছিলাম। কালে ভদ্রে যখন বের হতাম তখন ওই চৌধুরীর পুকুরে বা কৈখালির মাঠের জনশূন্য প্রান্তে গিয়েই একা একা বসে থাকতুম। বুঝতে পারতাম আমার জীবন খুব স্বাভাবিক হবে না। কিছুই যেন ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছে করে না। বিশেষ করে বাস্তুতান্ত্রিক জীবনের দিকে যখন বাধ্য হয়ে একটু মনোযোগ দিতেই হতো, তখন খুব হাসি পেত আমার। মনে মনে ভাবতাম, এইটুকুই কি মানুষের জীবন? এর বাইরে কি মানবকুল কখনোই বেরোতে পারবে না? মাথার উপরে একটা ছাদ বেঁধে নিয়ে সেখানেই সারাটা জীবন কিভাবে পার করে দিচ্ছে মানুষ।
কিন্তু আমিও তার ব্যতিক্রম কিছু করে উঠতে পারলাম কই। আমাকেও ফিরে আসতে হলো এই পচা ড্রেনের গন্ধযুক্ত মট লেনের এই অন্ধকার গুপচি ঘরে। এ আমার অদৃষ্টের লিপি। এবার শুরু হবে আসল গল্প। তবে বিশ্বাস যদি না করো তাহলেও আমায় বলার দরকার নেই, কারণ তোমাদের অবিশ্বাসে আমার সঞ্চিত স্মৃতিগুলো কোনোভাবেই মিথ্যে হয়ে যাবে না। কিন্তু আমার বৃদ্ধ মন যে একটু হলেও কষ্ট পাবে তা বলাই বাঞ্ছনীয়। তোমরাও জানো আমার জীবনে ফেলে আসা অনেক অপার্থিব ঘটনায় এরকমই কোনো কারণে তোমাদের মতো তৎকালীন জ্ঞান বুদ্ধি সম্পন্ন ছোকরাদের সামনে আমি বলিনি। যাক, সেসব কথা শোনার এখন সঠিক সময়ও হয়নি তোমাদের। তো বলি শোনো। ধীরে ধীরে বালক তারানাথ বড় হয়ে উঠল। রাস্তার নেশা ক্রমশ মাথায় চেপে বসলো বিপুল ভাবে। রামজয়পুরে কোনো সাধু বা তান্ত্রিক গোছের কেউ এসেছে এমন খবর কানে এলেই সেখানে ছুটে যেতাম আমি। কি অলৌকিক সব শক্তি তাদের! এই জিনিস আমায় শিখতেই হবে। এই সংকল্প মনে নিয়ে অবশেষে বেরিয়ে পড়লাম একদিন। এরপরে কত কিছুই না ঘটে গেল আমার জীবনে। বীরভূমের শ্মশানে মাতু পাগলির সাথে দেখা, তারপর গেল বরাকর নদীর তীরের সেই সাধুর থেকে প্রাপ্ত মধুসুন্দরী দেবীকে নিজের সাধন সঙ্গিনী রূপে পাওয়ার বর। তোমাদের তো আগেই বলেছি, ওই নদী তীরের থেকেই আমার বাড়ির লোক আমায় জোর করে তুলে নিয়ে যায়। যখনই ফাঁক পেয়েছি বাড়ির থেকে বেরিয়ে গেছি পথের টানে, তবে কোনো বাড়ি বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারিনি। মাতৃত্বের টানে রামজয়পুরে ফিরে এসেছি বারে বারে। এরকমই সেবারও বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম জগৎমাতার আরাধনা করার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে পৌঁছালাম মুর্শিদাবাদ জেলার জলঙ্গি নদীর তীরবর্তী একটি জঙ্গলাকীর্ণ অঞ্চলে। সেখানে নদী ঈষৎ সংকীর্ণ, তবে এপার থেকেই দেখা যাচ্ছে অপর প্রান্তের একটি সংকীর্ণ গ্রাম। কয়েকদিন সেখানে বসে নির্বিঘ্নে সাধনা করলাম, কিন্তু তারপরেই শুরু হলো মনের মধ্যে অশান্তি। কি যেন একটা ঘটতে চলেছে আমার জীবনে, কোথায় যেন একটা যেতে হবে, আমায় কি একটা কাজ যেন করা বাকি। এই অশান্তি মনটাকে রীতিমতো অস্থির করতে লাগলো। সাধনায় বাধা পড়লো, মনোসংযোগ করার চেষ্টা করছি সেই বিষয়ের প্রতি, কিন্তু কিছুই তেমন বুঝতে পারছি না। ঠিক করলাম সেখানে আর থাকবো না, নদী পেরিয়ে সম্মুখের গ্রামে চলে যাব। তবে তার উপায়ও হলো না। টানা 2 দিন জায়গাটা এমনই, কোনো ডিঙি বা নৌকা আমার চোখে পড়েনি ওখানে থাকাকালীন। কিন্তু তৃতীয় দিন নদীর ওই প্রান্তে একটি ছোট্ট নৌকা দেখতে পেলাম। শান্ত নদীর জলে ধীরে ধীরে তড়ি বেয়ে নিয়ে বোধহয় মাছ ধরছে কোনো মাঝি। গলা উঁচু করে ডাকলাম, ও মাঝি ভাই, মাঝি ভাই, আমায় একটু খেয়া পার করে দাও না, আমি ওই গ্রামে যাব। আমার চিৎকারে জঙ্গলের গাছপালায় যে সমস্ত পাখির দল চুপ করে বসে বসে ঝিমুচ্ছিল তারাও চমকে উঠে এদিক ওদিক উড়ে চলে গেল। মাঝি ভাই ধীরে ধীরে নৌকা নিয়ে আমার কাছে এলো। লোকটির বয়স ওই 45 কি 50 মতো হবে। আমার গলায় পইতে দেখে প্রণাম নিবেদন করে বললে, আগে বলছিলাম যে আপনি এখানে এলেন কিভাবে বামুন ঠাকুর? বেলডাঙায় কোনো পুজো করতে গেছিলেন বুঝি? সত্যি বলতে যে জায়গার নাম সে বলল আমি তা চিনিও না। অগত্যা সত্যি কথাই বললাম। না না, আমি কোনো পুজো করে ফিরছি না, এবং আমার বাড়িও এখানে নয়। কেবল ঘুরে ঘুরে বিশ্বমাতার অনুসন্ধান করি। ভেবেছিলাম লোকটি এই কথা শোনার পর খুব একটা খুশি হবে না, কিন্তু হলো ঠিক তার বিপরীত। বলল, তার মানে আপনি এখন ওই গ্রামে কিছুদিন থাকবেন, তাই তো? আসুন 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 বামুন ঠাকুর। নাক লজ্জার খাতিরে বললাম, কত ভাড়া নেবে তুমি? মাঝি জিভ কেটে বলল,
পয়সার কথা বলে লজ্জা দেবেন না বামুন ঠাকুর। তবে তবে আমার একটা শর্ত আছে। বললাম, কি শর্ত? এই গরিবের বাড়িতে দুদিন অন্ন সেবা নিয়ে তারপর আপনি যাবেন। হ্যাঁ, ঈশ্বরের অনেক কাছের মানুষ আপনারা, আপনাদের সেবা করতে পারলে জীবনে কিছু না কিছু ভালো হবে। এই প্রকার বিশ্বাসে কোনো অমত প্রকাশ করা আমি বন্ধ করে দিয়েছি তখন। মানুষের বিশ্বাস ভাঙতে কোনোদিনও মন চায় না। আর তোমরা তো জানোই, প্রবাদ আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। যাই হোক, খামোকা কথা না বাড়িয়ে চেপে বসলাম নৌকায়। উঠে দেখি মাঝি বিগত খানিক লম্বা কয়েকটা চিংড়ি মাছ ধরেছে নদী থেকে। সেগুলো তখনও হেঁটে হেঁটে বেড়াচ্ছে একটা হাড়ির মধ্যে। কথায় কথায় জানতে পারলাম তার নাম লক্ষণ বিশ্বাস। এই গ্রামেরই সে আদি বাসিন্দা। তাছাড়া তার বাপ কাকারা প্রত্যেকেই এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেছে। মাঠের জমি জমা যা ছিল তা বিক্রি করে সে এই ছোট নৌকাটি কিনেছে, এবং এসব কথা আমি জানতে না চাইতেই সে বলে দিল। ওপারে পৌঁছে ঘাটে খেয়া বেঁধে রেখে আমায় নিয়ে সে চলল তার বাড়ির উদ্দেশ্যে। গ্রামটির নাম পাহাড়গঞ্জ। যেমন সুন্দর নাম, তেমনি সুন্দর সেখানকার প্রকৃতি। গাছে গাছে দোয়েল খেলছে আপন মনে। পাড়ার কয়েকটা বিবস্ত্র ছেলেপুলে একটা চড়ুইয়ের বাচ্চা নিয়ে ছুটে ছুটে বেরোচ্ছে মেঠো রাস্তা ধরে। জনবসতি খুব ঘন নয়, তবে প্রত্যেকের বাড়ির আকৃতি ও ধরন খানিকটা একই। এক কথায় বলা যায়, খুব ধনী ব্যক্তির বসবাস নেই এই পাহাড়গঞ্জ গ্রামে। এসব দেখতে দেখতে লক্ষণ বিশ্বাসের বাড়িতে পৌঁছালাম। সে আমায় নিয়ে খুবই ব্যস্ত হয়ে উঠেছে দেখে তাকে বললাম, বিশ্বাসমশাই, এত ব্যস্ত হবেন না আপনি। তা বাড়িতে তো আর কাউকে দেখছি না, আপনি কি একাই থাকেন নাকি? না না বামুন ঠাকুর, আমার স্ত্রী বিমলা ছেলেকে নিয়ে ঘুরতে গেছে তার বাপের বাড়িতে। কালকেই ফিরে আসবে। কাল আপনাকে তার হাতের পাকা রুই মাছের ঝোল খাওয়াবো, কেমন? কাল আমিষ খেতে আপত্তি নেই তো? মাথা নেড়ে না জানালাম। মাছ মাংসের সাথে আমার ইষ্ট দেবীর পরম যোগ, তাই এই আমিষ ভক্ষণে খুব একটা বিধিনিষেধ নেই এই কক্ষে। তবে কিছু কিছু বিশেষ সাধনা বা আরাধনার পূর্বে নিরামিষ আহার গ্রহণ করতেই হয়, সেটা নিয়মাধীন। সেদিন দুপুরে মুড়ি বাতাসা ও দুধ খাওয়ার পর যখন লক্ষণ আমায় বিশ্রাম করার জন্য বারান্দার চট পেতে দিল, তখনই প্রথম অনুভব করলাম ব্যাপারটা। মনে হলো সব কিছুর মাঝেও গৃহস্বামী কাজ করতে করতেও কি একটা যেন চিন্তা করে চলেছে মনে মনে। চাটাইতে বসে জিজ্ঞেস করলাম, কোনো ব্যাপার নিয়ে কি দুশ্চিন্তা করছেন আপনি? লক্ষণ বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর বলল, বামুন ঠাকুর, আপনি যখন বুঝতেই পেরেছেন তখন আপনাকে বলতে বাধা নেই। আমার একমাত্র ছেলে পীযূষ খুব একটা ভালো নেই। ভালো নেই বলতে, ও ছোট থেকেই কেমন একটা অদ্ভুত ধরনের ব্যবহার করে মাঝে মাঝে। সামর্থ্য অনুযায়ী কম ডাক্তার বদ্যি করিনি, কিন্তু নিরাময় হয়নি কখনো। কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, অদ্ভুত ব্যবহার বলতে? অদ্ভুত বলতে বিড়বিড় করে মাঝে মাঝে স্বপ্নের মধ্যে কথা বলে। ছোটবেলায় কম থাকলেও ইদানিং বড় হওয়ার সাথে সাথে ওই লক্ষণ আরো বেড়েছে। যখন আবার স্বাভাবিক হয়ে যায় তখন প্রশ্ন করি যে ও কিছু বলতে চাইছিল কিনা, কিন্তু ওর কিছুই মনে থাকে না, বুঝলেন। অবাক হয়ে কেবল আমার দিকে চেয়ে থাকে। ডাক্তাররাও কোনো রোগ ধরতে পারেনি। যাই হোক, কি যে হয়েছে, নাকি এভাবেই ওর জীবনটা কাটাতে হবে কে জানে। নিজের ছেলের জীবন এমন হয়ে গেলে আমিও তো মোটে শান্তি পাবো নি। ঠাকুর মশাই, আপনার কাছে অনুরোধ, আমার হয়ে একটু ঈশ্বরকে ডাকবেন আপনি। অবাকারে এটুকু সেবা দয়া করবেন ঠাকুর মশাই। বলে আমার সামনে হাত জোর করে ফুঁপিয়ে উঠল গৃহস্বামী। আমি ওর দুই হাত চেপে ধরে বললাম, বিশ্বাসমশাই, এতটা ভেঙে পড়বেন না। কাল আপনার স্ত্রী পুত্র ফিরুক, আমি একবার ওকে দেখি, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে।
লক্ষণ বিশ্বাস আশ্বস্ত হয়ে বললে, আমার আপনার উপর সম্পূর্ণ আস্থা আছে বামুন ঠাকুর। আপনি এখন একটু বিশ্রাম করুন, আমি বিকেলে একটু খেয়া পারাপার করিয়ে আসি যাত্রীদের। সন্ধ্যায় এসে আপনাকে নারকেলের মালায় হুকো সাজিয়ে দেব, কেমন? হাসি, হ্যাঁ ঠাকুর মশাই? বলে আবার একটি প্রণাম করে সে কাজে চলে গেল। তখনও পর্যন্ত সবই স্বাভাবিক। গৃহকর্তার বলে যাওয়ার কথাগুলো মনে মনে চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। স্বপ্নে দেখলাম একটি শ্যামবর্ণের ষোড়শী নারীকে হাতের ইশারায় আমায় ডাকছে এবং বলছে, সঠিক পথ দেখা তারানাথ, তোর হাতেই রয়েছে সম্পূর্ণ দায়ভার। বিশ্বাস মশাই ফিরে আসার আগেই আমি ঘুম থেকে উঠে গেলাম। দেখি সে ফেরার সময় কোথার থেকে এক গোছা পালং শাক নিয়ে এসেছে। বারান্দায় সেগুলো নামিয়ে রেখে হাসি মুখে বলল, বামুন ঠাকুর, বাড়িতে খুব মিষ্টি একটা কুমড়ো আছে, তাই জন্য পালং শাক নিয়ে এলুম। রাতে এটা দিয়ে আপনাকে খাওয়া দাওয়া সারতে হবে, কেমন? সত্যি আমার খুব লজ্জা লাগছিল তখন। একজন গরিবের স্কন্ধে বসে নুন ভাত ভোজন করতেও মনের মধ্যে খুবই দ্বিধাবোধ হয়। সেই রাত্রে একই সঙ্গে বসে দুজন রান্না বান্না করে খেয়ে নিলাম তাড়াতাড়ি। ঘুম যেন আর আসতে চায় না। লক্ষণ মাঝি এ কথা সে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। আমি এদিক ওদিক কয়েকবার ঘুরে শুয়ে বিছানা থেকে উঠে বাইরে এলাম। মনের মধ্যে একটা অস্বস্তি দানা বেঁধেছে আমার, কিন্তু কি সেই অস্বস্তি তার কুল কিনারা পাচ্ছি না। বারান্দা থেকে নেমে উঠোনে আসা মাত্রই ওই ধারে কাছের কোনো এক গাছের থেকে একটা পেঁচা কর্কশ স্বরে ডেকে উঠল। কি বিশ্রী সেই ডাক! মন আরো কুলসিত হয়ে গেল এমন শব্দে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মধ্যরাতের প্রাকৃতিক আর্তনাদ শুনে আবার ঘরে ফিরে এলাম আমি। রাতে আর কোনো মতেই ঘুম এলো না আমার। পরদিন সকালবেলা লক্ষণ জেলে ও আমি চা নিয়ে বারান্দায় সবে বসেছি, এমন সময় গৃহস্বামীর কথায় আচমকা রাস্তার দিকে তাকালাম। সে বলল, আরে ওই তো বিমলা এসে গেছে। সেদিকে দৃষ্টি ফেলতেই ভয়ে কেঁপে উঠলাম আমি। দেখি লক্ষণ মাঝির স্ত্রীর পাশে যেই ছেলেটি রয়েছে ঠিক তার পেছনে ধাওয়া করছে একটি অস্পষ্ট কালো ছায়া। উঠোনের উপরে লক্ষণ মাঝি নেমে গিয়ে তার স্ত্রীর সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে। এমনকি সেটাই যে তার ছেলে এটাও নিশ্চিত করে দিল, কিন্তু আমার চোখ কিন্তু সেই ছায়ার দিকে। দুশ্চিন্তায় আমার বুকের ভেতরটা ভরে গেল মুহূর্তেই। লক্ষণ গিন্নি ব্যস্ত সমস্ত হয়ে সাজ বদলে রান্নাঘরে চলে গেল। লক্ষণ মাঝি তার ছেলেকে নিয়ে এসে আমার পাশে বসল। বয়স বেশি নয়, আন্দাজ ওই 23 কি 24 হবে, কিন্তু কি দুর্বল সেই যুবকের চাহনি! বলা ভালো, দেখলে মনে হয় কেমন যেন একটা নেশাগ্রস্ত অবস্থায় আছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা, তোমার নাম কি? ছেলেটি নরম গলায় উত্তর দিল, পীযূষ বিশ্বাস। পড়াশোনা করো? তুমি কি অসুস্থ বোধ করছো এখন? না মানে তোমায় খুব ক্লান্ত দেখাচ্ছে। কি হয়েছে পীযূষ? তুই কি একটু বিশ্রাম করতে চাস? এমন সংক্ষিপ্ত উত্তর দিয়ে ছেলেটি ঘরের ভেতরে চলে গেল। আমি লক্ষণ মাঝিকে বললাম, ও এখন একটু ঘুমাক, আমি ওর হাতটা একবার দেখবো উঠলে। লক্ষণ চলে গেল তার কাজে। বলে গেল দুপুরে মাছ নিয়ে তাড়াতাড়ি ফিরবে। লক্ষণ বউ খুব লাজুক, মাঝে দুবার এসে আমায় জল দিয়ে গেল ঘটিতে। তারই মধ্যে আমি দুবার উঠে ঘরের মধ্যে উকি দিয়েছি। তখনও দেখেছি সে কালো ছায়া ঘুমন্ত পীযূষের মাথার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লক্ষণ প্রতিলক্ষণ এসব নিয়েই তন্ত্রের ফলাফল নির্ধারণ করা হয়। আমি পীযূষকে দেখেই বুঝতে পেরেছিলাম ওর জীবনে খুব বড়সড় কোনো রদ বদল আসতে চলেছে। দুপুরে খুব তাড়াতাড়ি ফিরে এলো লক্ষণ।
সত্যি ওর গিন্নির হাতের সেই রুই মাছের ঝোল সত্যিই প্রশংসার দাবি রাখে। দুপুরে খাওয়া দাওয়া করে বারান্দায় বসে হুঁকোটা ধরিয়েছি, এমন সময় ঘরের ভেতর থেকে শুনতে পেলাম গৃহবধূর কণ্ঠস্বর। কি হয়েছে বাবা? আবার এরকম করছিস কেন তুই? শরীর শরীর খারাপ লাগছে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি পীযূষ এপাশ ওপাশ করে কেমন একটা অস্বাভাবিক আচরণ করছে। একটু গলা ঝাড়া দিয়ে বললাম, গিন্নিমা, আমি একটু ভেতরে আসবো? লক্ষণ স্ত্রী মাথায় ঘুমটাটা আরও একটু টেনে নিয়ে আমায় সম্মতি দিল। আমি ভেতরে গিয়ে বিছানায় লক্ষণের পাশে বসলাম। ও ডান হাতের কবজি হাত দিয়ে চেপে ধরতেই সে স্থির হলো। একই সাথে স্পষ্ট দেখলাম পেছনের কালো ছায়াটা ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছে। পীযূষ স্থির হয়েছে ঠিকই, কিন্তু মুখে কি যেন একটা বলে চলেছে সর্বদা। আমি মাথাটা ঝুঁকিয়ে তার মুখের কাছে নিলাম। যেটা বলছে তা ঠিক একটা ছন্দের মতো, তবে কথার মধ্যে এতটাই অস্পষ্টতা যে সেই শব্দগুলো নিরীক্ষণ করতে পারলাম না আমার কান দিয়ে। এমন সময় হঠাৎ করে ও বলে উঠল, আমায় আমায় লক্ষ্মীর কাছে নিয়ে চলো। ওই 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 লক্ষ্মী আমাকে ডাকছে। আমি তৎক্ষণাৎ ওর দেহ বন্ধন করিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। কিন্তু কি অদ্ভুত সেই ছায়ার শক্তি! এর আগেও আমি এই রকম ছায়া দেখতে পেয়েছি, কিন্তু ঈশ্বর মন্ত্র জপ করলে তারা সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। হয় সেখানের থেকে কিছুক্ষণের জন্য চলে যায়, অথবা কোনো না কোনো একটা উপদ্রবের সৃষ্টি করে। যদিও এই উপদ্রবের জন্য আমি প্রস্তুতি ছিলাম, কিন্তু সেই ছায়া কোনো প্রকার জাগতিক পরিবর্তনে আগ্রহী নয়। পীযূষ স্থির হওয়ার পর আমি লক্ষণ স্ত্রীকে বললাম, গিন্নিমা, একটু বাইরে আসুন, আপনাদের সঙ্গে আমার একটু কথা আছে। ওকে নিয়ে চিন্তা করবার দরকার নেই, ও এখন কিছুক্ষণ ঘুমোবে। বিছানা থেকে উঠে দেখলাম লক্ষণ কপালে হাত দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমায় উঠতে দেখে ও বারান্দায় গিয়ে বসল। আমি লক্ষণ স্ত্রীকে প্রশ্ন করলাম, আপনি কি ছেলের নামে কোনো মানত করেছিলেন কালী মায়ের কাছে? লক্ষণ স্ত্রী একটু ভেবে উত্তর দিল, হ্যাঁ ঠাকুর মশাই, একবার আমি বাবার বাড়ির থেকে গেছিলাম দিকনগর গ্রামে, একটি গ্রামে। সেখানে আমার পিসি মশাইয়ের বাড়ি। পিসিমার কাছে শুনলাম সেখানে এক জাগ্রত কালী মায়ের মন্দির আছে। তখন পীযূষের বয়স ওই 15 বছরের মতো। ও ছোট থেকে এমন করে, তাই আমি সেই মায়ের কাছে গিয়ে মানত করেছিলাম ঠাকুর মশাই। কিন্তু সে অনেক দূর বলে আর যাওয়া হয়নি। কিন্তু কেন বলুন তো ঠাকুর মশাই? আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, সে কি অন্ধকারে বা একা থাকতে খুব ভয় পায়, অথবা হঠাৎ আঁধার হয়ে গেলে চিৎকার করে ওঠে? হ্যাঁ ঠাকুর মশাই, এমনও মাঝে মাঝেই করে। রাতের বেলা তো সেই কারণেই আমরা ঘরে হ্যারিকেন জেলে রেখে ঘুমোই। এবার আমার বুঝতে আর বাকি রইল না ওই স্থির কালো ছায়াটি আসলে কি। এখানে বলে রাখি, কখনো যদি কোনো ব্যক্তি তার নিজের কোনো মানুষ, যেমন ছেলে, মেয়ে, স্ত্রী বা পরিবারের কারো জন্য কালী মায়ের কাছে মানত করে এবং সেই মানতের কাল বা সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি সেই পুজো ঈশ্বরের চরণে না সমর্পণ করা হয়, তাহলে মা স্বয়ং নিজে সেই উদ্দিষ্ট ব্যক্তির পেছনে ছায়া হয়ে ঘুরে বেড়ায়। কারণ মা কালী যেমন অভয় দায়িনী, ঠিক তেমনই চণ্ডালিনী। ওনার চরণে মানত করার পূর্বে সব সময় ভেবে নেবে যে এই মানসিক তোমায় যে প্রকারেই হোক যথা সময় সমর্পণ করতে হবে, নইলে ফল হবে মারাত্মক। আমি এই কথাগুলো লক্ষণ স্ত্রীকে বললাম। সে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। লক্ষণ হাত জোড় করে বলল, বামুন ঠাকুর, তাইলে উপায় কি? আমারে কইয়া দেন, তাহলে উপায় কি? তোমাদের বাড়ির কাছে কোনো কালী মন্দির আছে? আছে আছে, ওই নদীর ধারে একটা মন্দির আছে।
প্রতি শনিবার করে ওইখানে হারান ঠাকুর গিয়ে পুজো দেয়। বাহ, খুব ভালো কথা। আজ বুধবার, তাহলে সামনে শনিবার গিয়ে তোমরা দুজনই মায়ের চরণে ক্ষমা চেয়ে পুজো দাও। ছেলের নামে সংকল্প করবার সাথে সাথে ঠাকুর মশাইকে গিয়ে এটাও বলে দেবে যে কোনো জায়গায় গিয়ে মানসিক করেছিলে। পুজো সম্পন্ন হওয়ার সপ্তাহখানিকের মধ্যেই দেখবে ও ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে শুরু করেছে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না বামুন ঠাকুর, শুধু শুধু এটুকুই বলবো, কিছু ভালো ঘটবে আপনার আগমনে আমার ভিটেতে। এই কথা আপনাকে বলেছিলাম, ঈশ্বর আমার ডাক শুনেছে। ঈশ্বর, এ আমার পরম সৌভাগ্য যে আমি আপনাদের কিঞ্চিত মাত্র হলেও সাহায্য করতে পারলাম। সেই রাতে গৃহের কর্তা গিন্নির মুখে একটা আলাদা স্বস্তির ঔজ্জ্বল্যতা দেখলাম। সত্যি বলতে মানুষের এমন মুখ দেখতে কার না ভালো লাগে? তার উপরে সেই স্বস্তির কারণ যদি পরোক্ষভাবে হলেই নিজেকে ভাবা যায়। তবে আমার মন কিন্তু এত প্রশান্তির মধ্যেও কেমন একটা অস্থির বোধ করছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুম চলে এলো তাড়াতাড়ি। ভোর নাগাদ ঘুম থেকে উঠে দেখলাম লক্ষণ জাল ছাড়াচ্ছে উঠোনে দাঁড়িয়ে। আমি আর সে শুয়েছিলাম বারান্দায় এবং তার স্ত্রী ও পিজু শুয়েছিল ঘরে। আমায় উঠে বসতে দেখেই বলল, বামুন ঠাকুর উঠে বললেন এখনই? দাঁড়ান একটু চা করতে বলি। না না, এত সকালে আর গিন্নিমাকে ডাকবার প্রয়োজন নেই, আমি বরং বেরোই, বুঝলেন বিশ্বাস মশাই? পথ আবার ডাকছে। তাছাড়া বেশি দিন একই জায়গায় থাকলে মায়ার বাঁধন তৈরি হয়ে যায়, যা আমার মতো পরিব্রাজকের জন্য একদম অনুকূল নয়। লক্ষণ জেলে জাল ফেলে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, মুখ কালো করে বলল, বামুন ঠাকুর, আপনাকে আটকানোর সাধ্যি আমার নেই, তবে এটা আমার অনুরোধ, দয়া করে আমার বাড়িতে আবার আসবেন কেমন? এত বড় উপকার করে গেলেন আমার, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। আমি লক্ষণ জেলের কাঁধে হাত রেখে বললাম, বিশ্বাস মশাই, ঈশ্বরে কোনোদিনও বিশ্বাস হারাবেন না। যে যাই বলুক মনে রাখবেন ঈশ্বর আছেই, এতেই আমার প্রাপ্তি। বলে সেদিনের মতো বিদায় নিলাম আমি লক্ষণ জেলের বাড়ির থেকে। পাহাড়গঞ্জ গ্রাম খুবই ছোট, তা সেই দিনই বুঝতে পারলাম আমি। রাস্তায় বেরিয়ে কয়েক মিনিট হাঁটতে না হাঁটতেই গ্রাম থেকে বেরিয়ে আবার একটি জঙ্গলাকীর্ণ জায়গায় এসে পড়লাম। কিন্তু এখানে জঙ্গলের ভেতর থেকে পায়ে হাঁটা পথ আছে। আমি সেই পথ ধরে এগোলাম। দেখলাম একটা গরুর গাড়ি ওই রাস্তা ধরে আসছে। তাকে বললাম, দাদা, এদিক থেকে স্টেশনে যেতে কতক্ষণ লাগবে? আসুন আসুন, গাড়িতে এসে বসুন, গাড়িতে উঠে বসুন না, আমি দিয়ে আসছি। গাড়িতে চেপে বসলাম। কেন জানি না হঠাৎ করে আমার একজন ভক্তের কথা খুব মনে পড়ল। তার নাম রামনাথ চক্রবর্তী, বাড়ি পায়রাগাছি গ্রামে। তো মনের এমন টানকে আমি কখনোই অগ্রাহ্য করিনি। চলে গেলাম তাদের বাড়ি। সে আমায় দেখে এতটাই অবাক হলেন যে সারা বাড়ি প্রায় জড়ো করে ফেললেন উত্তেজনায়। অবশেষে লোকজন সহ হাজির হয়ে আমায় প্রণাম করে বললে, আরে ঠাকুর মশাই, কাল থেকে আপনার কথাই বাড়িতে আলোচনা হচ্ছে, আর আজ আপনি এখানে, বলুন কেন উত্তেজিত হব না? তা বেশ, তবে তোমার কেমন চলছে বলো? আপনার দয়ায় মাছের ব্যবসার এখন অন্যতম বড় ব্যবসায়ী আমি। ঠাকুর মশাই এসেছেন যখন, আমি কিন্তু ছাড়বো না। আপনার কথা ভাবছিলাম তো শুধু এমনি এমনি নয়, বাড়িতে একটা ব্রাহ্মণ ভোজন আছে, সব সেরে তারপর কিন্তু ফিরবেন। বাধা দিতে পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও সেই ব্রাহ্মণ সেবার একদম শেষ দিন পর্যন্ত থাকতে হয়েছিল। তো সেই ব্রাহ্মণ ভোজন সেরেই যখন ফিরলাম, তারপরেই তো সেই শান্তিপুরের ঘটনা এবং বিশু ঠাকুরের সাথে আমার দ্বিতীয়বারের জন্য দেখা হওয়া। সেই ঘটনা তো তোমাদের আগেই বলেছি। বিশু ঠাকুর চলে যাওয়ার পর আমি কয়েকদিনের জন্য বাড়িতে এসেছিলাম। রামজয়পুরে তখন উৎসবের আমেজ, আর সেই উৎসবই হলো একজনের বিয়েকে ঘিরে। ওই যে বলেছিলাম
যার উল্লেখ তোমরা এই গল্পে বারবার পাবে। বিয়েটা ছিল বীরজা ভূষণের। বাড়িতে ফিরে খবর পেয়েই গেলাম ওর সাথে দেখা করতে। আমায় পেয়ে যেন আমার ছোটবেলার বন্ধু আকাশের চাঁদ পেল। বীরজা ঈষৎ হেসে বললে, আরে তারানাথ, আমি তো ভাবতেই পারিনি তুই আসবি। কম খোঁজ নিয়েছি তোর কাকিমার কাছে। আরে নিখোঁজ হওয়ার জন্যই তো বাড়ি ছেড়েছি, খুঁজে পেলেই বিপদ। তারপর বল, আমার বন্ধুর বউটি কেমন দেখতে হয়েছে শুনি। আরে মেয়ে পাশের গ্রামেরই, গায়ের রং একটু চাপা হলেও দেখতে মন্দ নয়। তবে সে যাই হোক, ভালো হয়েছে এসে পড়েছিস। অর্ধেক দায়িত্ব কিন্তু এবার তোকে নিতে হবে, পালিয়ে গেলে চলবে না। আরে তোর বিয়ে আর আমি থাকবো না তা কি হয়? কবজি ডুবিয়ে খাবো। কোনো চিন্তা করিস না, আমি আছি এখানেই। আমি, শিবু, রমেন এরা সবাই মিলে খুব হই হল্লা করে বিরাজকে নিয়ে গেলাম বিয়ে করাতে। কন্যে মুখে পান দিয়ে এলো, সেই পর্যন্ত সব ঠিক, কিন্তু মুখের পান সরাতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি যাকে এখন কনে হিসেবে দেখছি তাকে আমি আগের থেকেই চিনি। সে আর কেউ নয়, বীরভূমের শ্মশানে দেখা সেই ষোড়শী নারী এটি, যার রূপ নিয়ে মাতু পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল। ওই চেহারা আমি কোনো মতেই ভুলবো না, ভুলতে পারি না। আর তা যে আমার চোখের ভুল নয় সেটা প্রমাণ করে দিল ওই চোখ দুটো। একবার নয়, বেশ কয়েকবার বীরজার শুভ দৃষ্টি হওয়াকালীন তার দৃষ্টি পড়েছে আমার দিকে। বিয়ে শুরু হলে সবাই, কয়েকটি মেয়ে ছাড়া বাকি আমার বন্ধুরা সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি চুপ করে বসে আছি বীরজার পাশে। বুঝতে বাকি রইল না এটা নিশ্চয়ই মাতু পাগলির কোনো মায়াজাল। তবে বীরজার সাথে এমন ঘটনা ঘটবে আর আমি সেটা চোখের সামনে দেখব, তা কি হয়? ততদিনে আমি বশীকরণ বিদ্যায় 3 থেকে 4টি গূঢ় উপায় শিখে নিয়েছি। মেয়ের কপালে সিঁদুর তোলার আগেই মনের সমস্ত দ্বিধাবোধ চাপা দিয়ে বাঁ হাতের সমস্ত অঙ্গুলি বন্ধন করে বীরজার কানের পাশে গিয়ে নিচু গলায় বললাম, বীরজা, এই বিয়ে তুই করিস না, সংসার জীবন খুব স্বাচ্ছন্দ্যের হবে না। সে তোমাদের কি বলবো, এই বিদ্যে জানা ছিল ঠিকই, তবে এতে যে এমন কাজ হবে তা আমি ভাবতেও পারিনি। বীরজা ভূষণ আমার কথাটা মর্মে পৌঁছানো মাত্রই রজনীর মালা ছিঁড়ে উঠে দাঁড়ালো। বিয়ে বাড়ির স্বাভাবিক গুঞ্জন গেল থেমে। সবাই নিষ্পলক দৃষ্টিতে প্রজ্বলিত হোমকুণ্ডের সামনে সম্মোহিত বীরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। তার মুখে কোনো কথা নেই, না আছে কোনো প্রতিবাদ, না সহমত। চুপচাপ পুরোহিত ঠাকুরের পাশের থেকে হেঁটে বাইরে চলে গেল। কন্যাপক্ষের একজন বলে উঠল, একটা পাগল মেয়েকে সাজিয়ে গুছিয়ে পার করে দিচ্ছিলে রূপার মা। নিশ্চয়ই জামাই বাবাজি কোনোভাবে বুঝতে পেরেছে এই মুখপুরীকে কোনোদিনও পার করতে পারবে না। ভাবিনি সেদিন এভাবে পার পেয়ে যাবে বীরজাভূষণ। ব্যাপারটা এমনভাবে মিলে গেল যে আমরাও সসম্মানে সেদিনও বাড়ির থেকে ফিরে এলাম। পরে খবর পেলাম এক পাগলি মেয়ের সাথে বীরজার বিয়ে দিয়ে দিচ্ছিল ওই পাড়ার লোক। পরদিন সবটা বুঝিয়ে বললাম ওকে। সমস্তটা শুনে সে বলল, ভাই, তুই আমায় বাঁচালি। আমার জীবনটাই তো একদম নষ্ট হয়ে যেত তারানাথ। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি ওর পিঠে হাত দিয়ে বললাম, তোকে বিপদের থেকে বাঁচালাম ঠিকই, কিন্তু আমার মাথার উপরে কি নাচছে কে জানে। মানে? হ্যাঁ, না কিছু নয়, তোকে বোঝানো যাবে না, বুঝলি। তারপর আরো একদিন কেটে গেল। আমি মনে মনে প্রস্তুত ছিলাম কোনো একটি অপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হওয়ার জন্য। সেদিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম একটু আগেই।
মায়ের হাতের তৈরি কুঁচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট সে যেন অমৃত সমান। বেশ মজা করে পেট অবধি খেয়েছি, শরীর পেট সব ঠান্ডা ছিল। মাঝরাতে ঘুম ভাঙল পিঠের উপরে গরম নিঃশ্বাসের স্পর্শে। আমি ডান দিক দিয়ে পাশ ফিরে শুয়েছিলাম এবং ঠিক আমার পিঠের মাঝ বরাবর পড়ছে নিঃশ্বাসটি। ধীরে ধীরে পাশ ফিরে দেখি মাতঙ্গিনী মেঝেতে পা দিয়ে দুই হাতের ভরে বিছানার উপরে মুখ তুলে আছে। আমি পাশ ফিরতেই ভয়ঙ্করভাবে হেসে উঠল, কিন্তু সেই হাসির কোনো শব্দ নেই। স্বাভাবিকভাবে আমার মুখের থেকে আতঙ্কের আর্তনাদ বেরিয়ে যাচ্ছিল। এমন সময় মাতু পাগলি ঠোঁটের উপর আঙুল দিয়ে আমায় সতর্ক করল, বলল, আস্তে কথা বল, সবাই উঠে যাবে তো। এই শোন, তোকে আমি কটা কথা বলতে এসেছি অনামুকো। এই জীবনে কোনো কাজই তুই গুছিয়ে করতে পারলি না, সবেতেই তোর অপ্রাপ্তি। ছেলেটাকে দেখলি, বুঝলি, তবুও গোপীর ব্যাপারটা না জেনেই চলে এলি। পীযূষ কথার অর্থ কি জানিস? কি মা? মাতঙ্গিনী কিছুক্ষণ চুপ করে থেকে আবার যতটা সম্ভব নিঃশব্দে হেসে উঠল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, ওই দেখ তোর পিছনে। সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম, দেখি সেখানে কিছুই নেই। তৎক্ষণাৎ আবার সামনে তাকিয়ে দেখি মাতু পাগলি উধাও, সে আর নেই। নিচু গলায় ডাকলাম কয়েকবার তাকে, মা, মা তুমি কোথায়? মা? কোনো সাড়া শব্দ নেই। আমি জানতাম সে চলে গেছে, যখন আর আসবেও না। তবে নামটি শুনেই আমার মনে পড়ে গেল লক্ষণ মাঝির কথা, তার ছেলে পীযূষের কথা। সকাল হতে না হতেই মায়ের কাছে জিজ্ঞেস করলাম আমি, আচ্ছা মা, পীযূষ নামের অর্থ কি দাঁড়ায়? মা একটু চিন্তা করে বলল, পীযূষ নামের মানে ওই সুধা বা অতি মধুর ওই অমৃত বলতে যা বোঝায় আর কি। আমি দুপুরবেলা পর্যন্ত ওই প্রতিটা জিনিস মেলানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো মিল বা সংযোগ পেলাম না। হতাশ হয়ে দুপুরে শুতে যাব এমন সময় বিদ্যুতের মতো মাথায় এলো ব্যাপারটা। অমৃত অর্থাৎ পীযূষ নামের অর্থ যদি অমৃত হয় এবং তার মধ্যেকার কাহিনীর স্বাভাবিকভাবেই আমার জানার কথা নয়। কিছু একটা খারাপ ঘটনা ঘটে গেছে ওই বাড়িতে। চালের উপরে লাউ গাছ শুকিয়ে পুরো হলুদ হয়ে আছে। আমি ডাকলাম, বিশ্বাস মশাই বাড়িতে আছেন? ডাক শুনে লক্ষণ স্ত্রী মাথায় আধ ঘোমটা দিয়ে বেরিয়ে এলো। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে গিন্নিমা? স্পষ্ট লক্ষ্য করলাম তার জড়ো করা হাতের উপরে ঘোমটার তলার থেকে ফোঁটা ফোঁটা জল পড়ল। কাপা গলায় বলল, ঠাকুর মশাই, পীযূষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ 15 দিন হলো ওর বাবা পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না কোথাও। আপনার কথা মতো তো পুজো দিয়ে এসেছিলাম ঠাকুর মশাই কালী মন্দিরে। তারপর কদিন তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু তারপর থেকে আবার। আমি তখন বিস্তর অনুশোচনায় ভুগছি। আমি কতটা এই কর্মে এখনো অপারক, কতটা অযোগ্য এই তন্ত্রতত্ত্বে দীক্ষিত হওয়ার, যে তার হাত দেখেও বুঝতে পারলাম না যে সে জাতিস্বর। কি করব, কোথায় যাব, এসব ভাবছি। এমন সময় লক্ষণ স্ত্রী বলল, হ্যাঁ, ওই ঠাকুরমশাই দিন 20 আগে এক সাধু এসেছিলেন বাড়িতে। আমি তখন গেছিলাম নদীতে জল আনতে, আর বাবা বেরিয়েছিল নৌকা নিয়ে। দুপুরে যখন সবাই মিলে খেতে বসেছি, তখন পীযূষ বলল যে একজন ভিখিরি এসেছিল, ওর সাথে নাকি অনেকক্ষণ বসে কথাও বলেছে। আমার ছেলেরও নাকি তাকে খুব পছন্দ হয়েছে। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তার নাম কি বা কেমন দেখতে কিছু বলেছে?
কেমন দেখতে তা বলেনি, তবে নাম বোধহয় কালী কিঙ্কর। হ্যাঁ, কালী কিঙ্কর, এটাই বলেছিল পীযূষ। নাম শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাহলে সেই কালী কিঙ্কর সাধু কোনো সাধারণ মানুষ নয়। সে জানতো অমৃত আবার জন্মাবে, এবং কোথায় জন্মাবে তাও তার আয়ত্তাধীন। সে এখনো তবে সাক্ষ্য দেহে বিচরণ করছে সর্বত্র। এখন আমি নিশ্চিত যে পূর্বজন্মে অমৃত তার কাজ সম্পূর্ণ করে যেতে পারেনি, কিন্তু তখন আমার কাজ একটাই, এবং সেটা হলো আমার সাথে নিয়ে আসা ধাঁধার উত্তর বের করা। মাথায় কোনো কথা, কোথাও এই দৃঢ় চিন্তা প্রশ্রয় পেয়ে গেছে যে এই ধাঁধার ফাঁদ থেকে উদ্ধার হতে পারলেই পীযূষকে খুঁজে পাওয়া যাবে। আমি লক্ষণ স্ত্রীকে বললাম, গিন্নিমা, ওকে কোথায় খুঁজে পাওয়া যাবে বোধহয় আমি বুঝতে পেরেছি। আপনি শুধু আপনার স্বামী ফিরলে বলবেন আমি তাকে খুঁজতে যাচ্ছি, সে যেন আর বাড়ির থেকে না বেরোয়। আমি চাই না আর নতুন করে কোনো বিপদ হোক। লক্ষণ স্ত্রী গুমরে উঠে মাথা নাড়ল। আমি ও বাড়ির থেকে বেরিয়ে এসে প্রথমে একটা গাছতলায় বসে ঠাকুরদাদার লেখা কাগজটি পড়লাম। আগে কোনোদিনও এত ভালো করে ছন্দটা পড়িনি। প্রথম 2 লাইন স্পষ্ট জায়গা ভিত্তিক নির্দেশ আছে, যেমন বীরভূমের ওই তরঙ্গিনী শাল সেগুনের এক বনানী। অর্থাৎ স্পষ্ট এখানে বলা হচ্ছে বীরভূমের কথা। এখন তরঙ্গিনী অর্থাৎ নদী, এবং ঠিক তার সাথে মিলে গেল এই শাল সেগুনের বনের কথা। তোমাদের হয়তো মনে আছে, বীরভূমের শ্মশানে মাতু পাগলির সাথে যেখানে দেখা হয়েছিল সেখানেও এই শালবনের উল্লেখ আমি করেছিলাম। আমি একটু অপেক্ষা করলাম না, সোজা হাঁটা লাগালাম গন্তব্যের উদ্দেশ্যে। এই 2 অঞ্চলের দূরত্ব পায়ে হেঁটে আমি এর আগেও বহুবার অতিক্রম করেছি, কিন্তু সেবার পৌঁছতে যে সময় লাগবে তা আমি জানতাম, কারণ ঠিক করে নিয়েছিলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়ায় চড়ব না। যদি যেতেই হয় পীযূষকেও পায়ে হেঁটে যেতে হবে, তাই আমি খুঁজতে খুঁজতে যাব। অন্য সময় এই রাস্তা অতিক্রম করেছি প্রায় 1.5 দিনে, কিন্তু সেবার আমার সময় লাগলো পুরোপুরি 3 দিন। রাস্তায় কোনো জায়গায় বিশ্রাম নেইনি, কিন্তু সন্দেহজনক প্রতিটা জঙ্গলে ঢুকে আমি খোঁজাখুঁজি করেছি। সেই কারণেই এই দেরি। নদীর তীরে পৌঁছতে রাত হয়ে গেল। শুক্লা পক্ষের জ্যোৎস্না আমায় সেই রাতে সাহায্য করলো ভীষণভাবে। চারিদিকে নদী তটে চকচকে বালি দেখলে মনে হয় এখানে যেন কোনো উচ্চবৃত মানুষের আগমনের পূর্বের অপরূপ আলোক ব্যবস্থা করা হয়েছে। নদীর জল হালকা উত্তরে হাওয়ায় বয়ে চলেছে সারিবদ্ধভাবে। আমি পুঁটলি থেকে কাগজটা বের করে ওই ধাঁধাটি আবার চোখের সামনে মেলালাম। 3য় ও 4র্থ লাইন হলো, কানন মাঝে মূর্তি আছে, প্রণাম নিহ তাহার কাছে। অর্থাৎ কানন কথার অর্থ জঙ্গল বা বন, এবং সেই বনের মাঝে কোনো মূর্তি আছে যার সামনে গিয়ে প্রণাম অর্পণ করতে বলা হচ্ছে। এই অঞ্চলে আমি এর আগেও ঢুকেছি, কিন্তু তার মধ্যদেশ নির্বাচন করা যথেষ্ট শক্ত কাজ। এ শুধু জঙ্গলের পাশে গজিয়ে ওঠা স্বাভাবিক আগাছার ভিড় নয়, দূর দূরান্ত পর্যন্ত ঘন শাল ও সেগুনের বন, এবং তার সাথে কোমর সমান আগাছা ও নানান গাছপালা। আমি মনে মনে ইষ্ট নাম জপ করে ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। রূপালী জ্যোৎস্নায় যেটুকু আলো পাতার ফাঁকের থেকে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে এসে পড়ছে, সেইটুকুই অবলম্বন করে ধীরে ধীরে এগোতে লাগলাম। আশেপাশে শেয়াল ঘুরে বেড়াচ্ছে তা বেশ বুঝতে পারছি। জঙ্গলে ঢোকার মুহূর্ত থেকেই ওরা আমার পিছু নিয়েছে। আমার হাতে তখন ত্রিশূল নেই। উত্তেজনার বশবর্তী হয়ে সেটা বাড়িতেই ফেলে এসেছিলাম। এমন সময় হঠাৎ কানে ভেসে এলো একটা যন্ত্রণার আর্তনাদ। ঠিক যেন হঠাৎ কোনো সুস্থ মানুষের উপরে অগোচরে আক্রমণ হলে তার অভিব্যক্তি যেমন হয়, এটাও ঠিক তাই।
ক্রমে সেই আর্তনাদ স্থল থেকে অসম্ভব বেদনার কাতরতায় মতো শব্দ ভেসে আসতে লাগলো। আমি শব্দ লক্ষ্য করে দৌড়তে শুরু করলাম আগাছার জঙ্গল অতোয়াক্কা করে। শিয়ালগুলো আমাকে তাড়া করেছে পেছনে পেছনে। ওরা হয়তো ভেবেছে আমি ওদের দেখে ভয় পেয়ে দৌড়চ্ছি। তাহলে ভাবো আমার তখনকার অবস্থা। আমি একজন মানুষের প্রাণ বাঁচাতে যাচ্ছি, এদিকে আমার প্রাণ তখন কাঁটায় ঝুলছে। শিয়ালের কবলে সেই আমার প্রথম পড়া। এমন অবস্থায় আমি যদি পায়ে কিছু একটা বেঁধে পড়ে যাই, তাহলে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতে ওদের আধ ঘন্টাও সময় লাগবে না। তবে যেটা তোমাদের আগেই বললাম, সেদিন রাতে আমায় সব থেকে বেশি সাহায্য করেছিল ওই শুক্লা পক্ষের জ্যোৎস্না। অন্তত কিছু না হলেও জঙ্গলের গভীরতা মাপার মতো আবছা আলো আমি সর্বত্র পাচ্ছি। সেই আর্তনাদ ক্রমশ ম্লান হচ্ছে, শব্দের তীব্রতা আরো কমে আসছে। দৌড়ানোর গতি আরো বাড়িয়ে দিলাম, কারণ একবার যদি সেই শব্দ হারিয়ে যায় তাহলে নির্দিষ্ট জায়গা খুঁজে বের করা যথেষ্ট জটিল কাজ হয়ে যাবে। খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে মনোসংযোগ করার চেষ্টা করলাম। বুঝলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ডান দিক বরাবর অনতি দূরেই শব্দটা হচ্ছে। তবে এখন সে আওয়াজ অনেক ম্লান হয়ে এসেছে। আমি এক পা দুপা করে এগুলাম সেদিকে। মিনিট দুয়েক এগিয়ে গিয়েই দেখলাম একটি ছেলে উপর হয়ে পড়ে আছে। এখানে জঙ্গলের ঘনত্ব অপেক্ষাকৃত পাতলা। চাঁদের আলোয় ছেলেটির পরনের লাল জামাটিও স্পষ্ট চিনে নিলাম আমি। এই জামা আমি পীযূষের পরনে দেখেছি এর আগের বার এসে। আমি হাঁটু মুড়ে তার পাশে বসলাম। সে তখনও কুঁকিয়ে চলেছে। নিচু গলায় বললাম, পীযূষ, পীযূষ তুমি এখানে এলে কি করে? তো তোমার কি হয়েছে পীযূষ? ও কোনো কথা বলল না, বরং কোকানির শব্দটা গেল সম্পূর্ণ থেমে। কৌতূহলবশত ওর আপাদ মস্তক পরীক্ষা করতে গিয়ে দেখলাম ডান পায়ের পাতার থেকে রক্ত বেরিয়ে চলেছে গল গল করে। কারো একটু মাথা ঝুঁকিয়ে সেই ক্ষত স্থান পরীক্ষা করতেই বুঝলাম পীযূষকে সাপে কামড়েছে। আমি দিকভ্রান্তর মতো আশপাশটা একবার দেখে নিয়ে পীযূষকে সোজা করলাম। নাড়ি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে তার। তৎক্ষণাৎ মাথায় এলো, এই জন্মেও যদি সে এই ধাঁধার রহস্য উদ্ঘাটন না করে পরপারে পাড়ি দেয়, তবে আবারও এই ঘটনার প্রত্যাবর্তন হবে এবং আমি নিজে সব বিষয়টা জানা সত্ত্বেও ঘটনাটি ঘটাতে দিতে পারি না। আর মাতু পাগলিও বা আমায় দেখা দিয়েছিল কেন? নিশ্চয়ই আমায় এই কর্মে তার পরোক্ষ নির্দেশ আছে। আমি কাল বিলম্ব না করে পীযূষকে দুই হাতে পাঁজা করে তুলে নিয়ে এগোতে থাকলাম সেদিক বরাবর। মনে মনে এই বিশ্বাস ছিল যে অমৃত যদি এই পথে তার পূর্বজন্মে এসে থাকে, তবে পীযূষ যেদিকে অগ্রসর হচ্ছিল সেই পথেই পাওয়া যাবে ওই উল্লেখিত মন্দির বা মূর্তি। হাঁটছি আর হাঁটছি, ক্লান্ত পরিশ্রান্ত পা আর বহন করতে পারছে না দুজনের শরীরের ওজন। মনে হলো শেয়ালগুলো আমায় খাওয়ার জন্য ঘুরছে না, কোনো এক ঐশ্বরিক দূত রূপে বোধহয় আমায় পাহারা দিচ্ছে। না হলে ওরা এখনো আমায় এসে ধরছে না কেন? এমন সময় পায়ের তলায় কি একটা যেন ঢুকলো। উফ! আমি পীযূষের নিথর দেহ নিয়ে মুখ থুবড়ে পড়লাম সামনে। উফ! দেখি অসহ্য যন্ত্রণা, মাথার শিরাগুলো পর্যন্ত ফেটে যাওয়ার জোগাড়। লক্ষ্য করলাম যাতে আমার পা কেটেছে তা একটি হাড়ের টুকরো। না, তোমরা ভুল ভাবছো, কোনো মৃত জন্তু জানোয়ারের হাড় নয়। যন্ত্রণায় ঝাপসা হয়ে যাওয়া চোখ একটু পরিষ্কার হয়ে আসতেই দেখলাম সেখানে পড়ে আছে একটা আস্ত নরকঙ্কাল। মনের অগোচরে ঠোঁটের আগায় নামটি বেজে উঠল, অমৃত। অবাক হয়ে কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে আবার উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু না, আর দাঁড়ানোর ক্ষমতা নেই আমার।
শুধু পায়ের যন্ত্রণা নয়, শরীর যেন পুরো ছেড়ে দিয়েছে আমার। তবুও করতেই হবে আমায় এর অবশিষ্ট কাজটুকু। ধুতির থেকে একটু কাপড় ছিঁড়ে নিয়ে পায়ে শক্ত করে বাঁধলাম। সেই রাতের কথা আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলব না। পীযূষকে তুলে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম সামনের দিকে। তবে এবার আর আমায় বেশি দূর হাঁটতে হলো না। মূর্তি বটে, এই জঙ্গলে আগেও আমি এসেছি, তবে এত গভীরে ঢুকিনি বলেই হয়তো এত বড় একটি লক্ষ্মী প্রতিমার উপস্থিতি এখানে থাকতে পারে তার আন্দাজও করতে পারিনি। তবে এটাকে কোনো পাথরের তৈরি মূর্তি, স্থির মূর্তি ভাবলে ভুল করবে। এই মূর্তি মাটির এবং অসংরক্ষিত। বলা যায় বিসর্জন দেওয়া প্রতিমা জলের থেকে তুলে রেখে দিলে যেমন জায়গায় জায়গায় গলে যায়, এটার অবস্থাও ঠিক তাই। এই পীযূষের দেহটা মায়ের চরণের সামনে শুইয়ে দিয়ে একবার পূর্ণ ভক্তিপূর্বক প্রণাম অর্পণ করলাম তার সামনে। পকেটের কাগজটি বের করে দেখলাম পরবর্তী নির্দেশে কি দেওয়া হয়েছে সেখানে। অন্ধ নদী পেছল পথ, ফিরবে যেদিন রাজার রথ, রাত্রি সদা কাটবে সেদিন, চাঁদের সাথে আসবে যেদিন। অন্ধ নদী অর্থাৎ অনুমান করলাম এখানে কোনো মরা নদীকেই বোঝানো হয়েছে। আমি ছুটে মূর্তি পেরিয়ে বেশ খানিকটা জঙ্গলের সামনে এগিয়ে গেলাম। পেয়ে গেলাম ওই ধাঁধায় উল্লেখিত নদীটি। যেই নদীর পাড় ধরে আমি জঙ্গলে প্রবেশ করলাম, সেখান থেকেই এই জঙ্গলের মধ্যে দিয়ে একটি শাখা নদী প্রবেশ করে মিলিয়ে গেছে দূরে অন্ধকারের প্রান্তে। এবং এই স্থির নদীটির বিপরীত দিকেও একই রকম জঙ্গলের বাড়বাড়ন্ত। আমার বুঝতে বাকি রইল না এটাই তবে এই বিরাট বনানীর মধ্যস্থল। কিন্তু এরপরেই আটকে গেলাম ধাঁধার পরবর্তী লাইনটাতে। ফিরবে যেদিন রাজার রথ বলতে এখানে কি বোঝানো হয়েছে তা কোনো মতেই বুঝে উঠতে পারছি না। আমি আবার দৌড়ে ফিরে এলাম মূর্তির সামনে রাখা পীযূষের নিথর দেহের সামনে। ওর কপাল দেখে বুঝতে পারছি এই সময় কালে তার মৃত্যুযোগ তুঙ্গে। আমি হাত জোর করে ঈশ্বর আরাধনা করছি, কারণ তখন একমাত্র তিনি ছাড়া আমার সামনে আর অন্য কোনো উপায় নেই। ঝকঝকে চাঁদের আলোয় দেখতে পাচ্ছি ছেলেটির দেহ ক্রমশ নীলচে হয়ে উঠছে। তার মানে বিষ ধীরে ধীরে তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক তখনই আমার পেছন থেকে একটা বিক্ষিপ্ত উলুধ্বনি কানে আসতেই চমকে উঠলাম। পেছনে ঘুরতেই দেখি একজন বৃদ্ধা মহিলা, বয়স আন্দাজ কত হবে বলা সম্ভব নয়, কারণ দেখে মনে হয় তার গণ্ডি 100 পেরিয়েছে। দুটি লাঠির মাধ্যমে কোনো মতে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে, আর মুখে বেজে চলেছে উলুধ্বনি। বিস্ময়ে বুক বেঁধে প্রশ্ন করলাম, তুমি কে? প্রশ্ন শোনা মাত্রই তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। কাপা কাপা গলায় বলল, চাঁদ, তুই এত বড় হয়ে গেছিস। সেই কতটুকু দেখেছিলাম তোকে, মনে পড়ে? কৈখালির মাঠের এক প্রান্তে চুপ করে বসে থাকতি এই তুই। কথা বলে বুড়ি আমার বিস্ময়ের পরিমাপ আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। অবাক হয়ে বললাম, হ্যাঁ সে থাকতাম, কিন্তু তুমি এই কথা কি করে জানলে? আরে আমি তো সেই বড়ির বটতলার বুড়ি রে। আমায় চিনতে পারলি না? অবশ্যই চিনবি বা কি করে? আমি তো কখনোই কোনো মানুষের ক্ষতি করিনি। যদি করতাম তাহলে হয়তো আমার নামের সাথে বা চেহারার সাথে তোর পরিচয় থাকতো। মানে মানে তুমি কি বলতে চাইছো? আমার ব্যাপারে তুমি সব জানো? তুমি সব ব্যাপারে খোঁজ রাখো? বুড়ি আমার কাছে এগিয়ে এসে বললে,
পরাশারি হোরা মুখস্থ কর আগে, তারপর এই পথে ঘুরিস। অত সোজা নয় রে চাঁদ, অত সোজা নয়। শুধুমাত্র তোর মধ্যে কয়েকটা বিশেষ লক্ষণ আছে বলেই ওই সব জায়গা থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিস তুই। তাছাড়া তেমন কোনো বিশেষ জ্ঞান বা শক্তি তো নেই, বা হবেও না। মনে রাখিস চাঁদ, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের হাত ধরে ধরনীর বহু মানুষ পরিত্রাণের পথ পেয়েছে। তুইও তাদেরই মধ্যে একজন। নিজেকে নিয়োজিত রাখিস এইভাবে, আর চোখ কান খোলা রাখিস। তোর ওপরে কাল ভৈরবের দৃষ্টি আছে। আমি অমৃতর বাড়িতে কাজের জন্য গেছিলাম ঠিকই, কিন্তু সে আমায় কূট মন্তব্য করে তাড়িয়ে দিয়েছিল। অর্থের কাঙাল আমি নই চাঁদ, বরং প্রকৃত কোনো সাধক সাধিকাই অর্থের কাঙাল হয় না। আমি তো শুধু মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পেয়েই ওই বাড়িতে গেছিলাম। সাধনা করেছি টানা 20 বছর। তারপর একটি ছোট মেয়েকে রাস্তায় কুড়িয়ে পেয়ে তাকে নিয়ে সংসার বাঁধি। সে মেয়েটারও কোথাও হয়তো, তুই জানিস, সে আমার সাথেই থাকতো। অর্থলোভীয় ও বাৎসল্যতা প্রেমী মানুষদের ঈশ্বর একবার না একবার বিচার করেই, তাই তাদেরও করেছিল। কিন্তু বাড়ির থেকে কি পেয়েছিলাম আমি, তা আশা করি তুই জানিস। আমি ক্ষতি করিনি ওদের চাঁদ। যা ওদের সাথে ঘটেছিল তা অদৃশ্যই ঘটিয়েছিলেন। তবে এখানে আরো একটি কথা যেটা তোর অজানা আছে। অমৃত এখানে এসেছিল বিধাতা বিবিধ প্রকরণে আমাদের ওইখানে পাঠায়। তার মাধ্যমে এই প্রায়শ্চিত্তের পথ চলাটাকে আরো জটিল করেছিল। সেদিন অমৃত এসে আমায় করজোড়ে প্রণাম করে বলল, মা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমায় যে শাস্তি দিতে হয় দাও, কিন্তু আমায় এরকম জীবিত লাশ বানিয়ে রেখো না মা। আমি বাঁচতে পারছি না। আমি বললাম, আমি তোমাকে ক্ষমা করার কেউ নই বাবা। ক্ষমা চাওয়ার হলে তুমি মায়ের কাছে যাও, সেই তোমাকে নতুন জীবন দেবে। অমৃত মাকে প্রণাম করে আমার পা ছুঁয়ে কাঁদতে শুরু করলো। বলে, আমি পরম ভোগান্তি ভুগছি মা। ছোট থেকে মায়ের ভালোবাসা শিক্ষা কিছুই পাইনি, তাই আমার এই উশৃঙ্খল আচরণ। মা, তুমি আমায় তোমার সন্তান হিসাবে স্বীকার করো। আমার চোখে জল এসে গেল। খানিক ভেবে নিয়ে উত্তর দিলাম, বাবা অমৃত, আমার একটা মেয়ে আছে পদ্ম। ওকে যদি তুমি বিবাহ করে আমায় মুক্ত করো তাহলে আমি ধন্য হব। অমৃত ব্যাকুল হয়ে বলল, মা, তোমার আদেশ শিরোধার্য। আমি আজই পদ্মকে বিবাহ করে আমার সঙ্গে নিয়ে যাব।
এই কথা শুনে আমার বুক আনন্দে ভরে গেল। দাদার উত্তর তো আমি আগে থেকেই বের করে ফেলেছিলাম, তাই জানতাম এই রাজার রথ বলতে এখানে শ্যান্দনকে বোঝানো হয়েছে। ওই দেখ, মা লক্ষ্মীর পায়ের কাছে দুটো ঘোড়ার মূর্তি আছে। সেদিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি আছে দুটি ঘোড়ার মূর্তি, তবে তার ছোট ছোট চাকার কাঠামোগুলো ভেঙে গেছে পুরোপুরি। ওই শ্যান্দন কথার অর্থই হলো রথ। ওই ঘোড়ার অবস্থান বরাবর মায়ের মূর্তি সরালেই মাটির তলায় ওখানে পোতা ছিল এক ঘট মূল্যবান সম্পদ। তো সেই কথা আমি অমৃতকে বলতে ওর মূর্তি সম্পূর্ণ বিরূপ হয়ে গেল। ভেবেছিলাম পদ্মকে নিয়ে ও সুখে শান্তিতে সংসার করবে। যেহেতু নিজের ভুল বুঝতে পারলো, হলো তার উল্টো। পদ্মকে সে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, হাট বুড়ি, মেয়ের বিয়ে দেবে আমার সাথে, কত শখ। জীবনে কোনোদিনও মাথা ঝোঁকায়নি কাউর সামনে, তো এখন কেন ঝোঁকাবো? সে মূর্তির কাঠামোর থেকে একটি বাঁশের টুকরো ভেঙে মাটি খুঁড়তে শুরু করলো। আমি বাধা দিতে গেলেও আমায় ধাক্কা মেরে সরিয়ে দেয়। পদ্ম সেই মুহূর্তে উঠে দাঁড়িয়ে তার মাথার পেছন থেকে একটি কাঠের দণ্ড নিয়ে সজোরে আঘাত করে। কিছুক্ষণ ছটপট করার পর অমৃত মারা যায়। আমার মেয়েটিও এই খুন করার পর বেশি দিন বাঁচেনি। চাঁদ ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। খাওয়া দাওয়াও প্রায় বন্ধ করে দেয় সে। বুঝতে পারি এই অঞ্চল থেকে বেরিয়ে যদি কোনো ডাক্তার ভর্তিও করি, সে ঠিক হবে না। কন্যার কপালে বিবাহ নেই এবং অকাল মৃত্যুর চোখ আমি আগের থেকেই দেখেছিলাম। একদিন সেও আমায় ছেড়ে চলে গেল। পীযূষকে ফিরিয়ে এনেছে শুধুমাত্র পাপের প্রায়শ্চিত্ত করতে। আজ তার বাবারও দিন দরিদ্র অবস্থা। তবে চিন্তার কারণ নেই চাঁদ। জানি না কিভাবে দাদার সাথে তোর যোগ স্থাপন করে রেখেছিলেন ঈশ্বর। ছন্দটির শেষ কথাগুলিতে সে কথাই বর্ণনা রয়েছে। আমি মনে মনে একবার শেষ লাইন দুটো আওড়ালাম। রাত্রি সদা কাটবে সেদিন, চাঁদের সাথে আসবে যেদিন। ঠিকই ধরেছিস, চাঁদের সাথেই এসেছে আজ পীযূষ। চাঁদ কথার অর্থ তারানাথ। আমি অবাক হয়ে বুড়ির দিকে তাকিয়ে থাকলাম। মনের ভেতরে উত্তেজনার জোয়ার উঠেছে আমার। সে কি ভয়ঙ্কর তোলপাড়! কোথার থেকে এই বিষয়ের সাথে আমার সংযোগ স্থাপন হলো আমি বুঝতে পারলাম না। চকিতে পেছনে ঘুরে দেখলাম পীযূষের পায়ের থেকে বিষ তুলে দিচ্ছে একটা 5 ফুট লম্বা পদ্ম গোখরো। নিজের অজান্তেই